তো বাস্তব ও জটিল সংখ্যার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে বিভাজ্যতা। অর্থাৎ বিভাজ্যতা বলতে কি বোঝায়? কোনো একটা সংখ্যা দ্বারা আমি অন্য কোনো একটা সংখ্যাকে যে ভাগ করছি সেটা নিঃশেষে বিভাজ্য হবে কিনা সেটা ভাগ না করেই বুঝতে পারাটা। এইটার আসলে উপকারিতা কি? এইটার উপকারিতা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন, স্যার আমি কাটাকাটি পারি না। এইটার উপকারিতা হচ্ছে কাটাকাটি সহজে করতে পারবেন। যেমন আমাকে যদি একটা অনেক বড় একটা সংখ্যা দেওয়া থাকে, 7, 1, 2, 3, 5, এত বড় এই সংখ্যাটাকে কি 5 দ্বারা ভাগ করা যায়? আমি ভাগ না করে এটা বলে দেবো যে হ্যাঁ ভাগ করা যায়। তাহলে এটা আমি কেমন করে বললাম যে এই সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না? কেমন করে বললাম? এই যে বিভাজ্যতাটা জানলে সেটা আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমরা যেটা দেখব, 2 দ্বারা বিভাজ্যতা মানে কোন সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না? কোন সংখ্যাগুলোকে? জোড় সংখ্যাগুলোকে। জোড় সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, জোড় সংখ্যাকে। তাহলে জোড় সংখ্যা কোনগুলো? জোড় সংখ্যা কোনগুলো? যেই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কে কি কি অঙ্ক থাকতে পারে? 0 থাকতে পারে, 2 থাকতে পারে, 4 থাকতে পারে, 6 থাকতে পারে, 8 থাকতে পারে। এই 5টা অঙ্ক যদি থাকে একক স্থানে, যেমন ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 3, 2, 5, 8, এই যে শেষে যে 8 আছে, এই যে 8, তার মানে এটা একটা জোড় সংখ্যা, এই 8 থাকার কারণে এটা জোড় সংখ্যা, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমি সংখ্যাটা দেখেই বুঝতে পারলাম এই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করা যাবে। মানে এই স্থানে যদি এগুলো কোনো একটা অঙ্ক থাকে, 0, 2, 4, 6, 8, যে কোনো একটা অঙ্ক থাকলে সেটা 2 দ্বারা ভাগ করা যাবে। আর এটা আসলে নতুন করে এটা নিয়ে কথা বলার কিছু নাই, এটা আমরা সবাই জানি। এবার আসেন 3 দ্বারা বিভাজ্যতা। কোনো একটা সংখ্যা 3 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? যেমন আমি একটা সংখ্যা লিখলাম, ধরেন 178, 2, 3, 3। এই সংখ্যাটাকে কি 3 দ্বারা ভাগ করা যায়? সেটা আমরা কিভাবে নির্ণয় করবো ভাগ না করে? আমরা দেখব এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো যোগ করলে যোগফলকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। এখানে যোগ করলে কত হয়? 1 আর 7 যোগ করলে 8, 8 আর 8 যোগ করলে 16, 16 আর 2 18, 18 আর 3 কত হয়? 21, 21 আর 3 24। এইখানকার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো যোগ করলে 24, 24কে 3 দ্বারা ভাগ করা যায়, 24কে 3 দ্বারা ভাগ করা যায়। যেহেতু 24কে ভাগ যায় তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা ভাগ করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না। আমরা কি এটা বুঝতে পারছি? আমরা কি এটা বুঝতে পারছি 3 দ্বারা ভাগের ক্ষেত্রে নিয়মটা কি? প্রত্যেকটা অঙ্ক যোগ করব, যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। তবে পরীক্ষার হলে যোগ করতে একটু টাইম লাগতে পারে। তাহলে এটার জন্য কি করব? দেখেন, এই 3 দ্বারা 3কে ভাগ করা যায়, এটা বাদ। 3 দ্বারা 3কে ভাগ করা যায়, এটা বাদ। 7 এবং 8-এর যোগফল কত? 15 না? তাহলে 15কে 3 দ্বারা ভাগ করা যায়, এই দুটো বাদ। 1 আর 2 কত হয়? 3। তাহলে এই 3কেও ভাগ করা যায়, তাহলে সবগুলো কাটা গেছে। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। কাটাকাটিটা বুঝতে পারছি? জোর বিজোড় না, এটা জোর বিজোড় না। 3 দ্বারার ক্ষেত্রে জোর বিজোড় না। আমি একটা জোর সংখ্যা লিখি, ধরেন 178236। এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এটা তো জোর, এটা তো জোর। এইটাও আপনি যোগ করে দেখেন কত হয়। 6 আর 3 যোগ করলে 9, 9 আর 2 যোগ করলে 11, 11 আর 8 যোগ করলে কত হয়? 19, 19 আর 7 26, 26 আর 1 27। 27কে 3 দ্বারা ভাগ করা যায়, 27কে 3 দ্বারা ভাগ করা যায়, আমরা জানি 3 লং 27। তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। তবে আমি যেটা বলছিলাম যে আপনারা এইভাবে যোগ করতে একটু টাইম বেশি লাগতেছে। দেখেন, 3 দ্বারা 6কে ভাগ করা যায়, তাহলে এটা বাদ দেন। 3 দ্বারা 3কে ভাগ করা যায়, এটাও বাদ দেন। 7 এবং 8 যোগ করলে 15, 15কে 3 দ্বারা ভাগ করা যায়, এই দুটো বাদ দেন। 1 আর 2 যোগ করলে 3, তাহলে এই 3কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই দুটো বাদ দেন। সবগুলো কাটা গেছে, গেছে। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। সবাই বের করতে পারবো তো এইভাবে? 7, 8 কেন যোগ দিলাম? আমি মূলত কি এই পুরো সংখ্যাটার যোগফলকে কি করতেছি? 3 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা আমি নির্ণয় করতেছি। তো আমি দেখতেছি 7কে যায় না, 8কেও যায় না, কিন্তু এই দুটোর যোগফলকে আবার যায়। 7কেও যায় না, 8কেও যায় না, কিন্তু এই দুটোর যোগফলকে যায়। এই জন্য আমি এই দুটোর যোগফলকে একসঙ্গে হিসাব করলাম 15, 15কে যা, তাহলে এই দুটো আমি একসঙ্গে কেটে দিলাম। এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, ভাই যোগফলকে 3 দ্বারা ভাগ করা গেলে তাহলে এই পুরো সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে, এটার ভিতরে রহস্যটা কি? এটার ভিতরে রহস্যটা কি? এটার ভিতরে রহস্যটা
আপনারা নেক্সট একটা ভিডিও দিব আপনাদেরকে, আসলে এগুলোর মধ্যে রহস্যটা কি সেটা সেই ভিডিওতে জানবেন। এই ক্লাসে আসলে আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাচ্ছি না। এবার দেখবো চার দ্বারা বিভাজ্য, চার দ্বারা ভাগ করা যায় কিনা। ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 5 2 3 2 4। এই সংখ্যাটাকে চার দ্বারা ভাগ করা যায় কিনা সেটা কিভাবে নির্ণয় করব? শেষের যে দুইটা অঙ্ক মিলে একটা সংখ্যা হয়, শেষের দুইটা কত, 24 না? এই দুইটা মিলে 24 না? 24কে চার দ্বারা ভাগ করা যায়? 24কে চার দ্বারা ভাগ করা যায়, যায়। তাহলে পুরো সংখ্যাটাকে চার দ্বারা ভাগ করা যাবে। তাহলে চারের ক্ষেত্রে নিয়মটা কি? শেষের দুইটা অঙ্ক মিলে যে সংখ্যা হয়, সেই সেই সংখ্যাটাকে যদি চার দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকেই চার দ্বারা ভাগ করা যাবে। এবার একটু আপনারা বলেন তো দেখি, 5 3 8 0 0, এটা কি চার দ্বারা ভাগ করা যাবে কিনা? বাহ, এই তো আপনারা পারেন। আচ্ছা, আফিয়া রহমান আগের একটা প্রশ্ন বলছেন যে 2 এবং 8 যোগ করতে পারতাম। আচ্ছা, 2 এবং 8 যখন যোগ করতেন, 2 এবং 8 যোগ করলে 10, 10কে তো যায় না, তার সাথে আবার 7 যোগ করেন, 17কেও যায় না, তার সাথে আবার 1 যোগ করেন, 18, এবার 18কে যায়। তাহলে এই সবগুলো একবারে কেটে দেন। আফিয়া রহমান, বুঝতে পারছেন? আপনি এখানে 178236, 6 কেটে দিলাম, 3 দ্বারা ভাগ করা যায়, 3 কেটে দিলাম, ভাগ করা যায়। আমি 7 এবং 8 যোগ করছি, আপনার প্রশ্ন হলো 8 এবং 2 যোগ করতে পারতাম। কারণ 8 এবং 2 যোগ করলে 10, 10কে তো ভাগ যায় না, তাহলে তার সাথে 7টাও যোগ করে দেই, 17, 17কেও যায় না, তার সাথে আবার 1 যোগ করে দেই, 18, 18কে যায়, 18কে যায় মানে তাহলে এগুলো সবগুলোই বাদ। তাহলে আমি এমন সংখ্যা এমনভাবে যোগ করব যেন সেই যোগফলটাকে আবার 3 দ্বারা ভাগ করা যায়, এইভাবে হিসাবটা করব। এটা জাস্ট একটা টেকনিক, আপনি যদি এটা বুঝতে না পারেন দরকার নাই, আপনি সবগুলো যোগ করেন, যোগফলকে 2 দ্বারা ভাগ করেন। এই টেকনিকটা যদি আপনার সমস্যা হয়, আপনি পুরো সংখ্যার অঙ্কগুলো যোগ করে দেখেন এরকম 24 27 আসে কিনা। যদি ওটাকে 3 দ্বারা ভাগ করে দেয় তাহলে এটা যাবে। ওকে, তাহলে চার দ্বারার ক্ষেত্রে আমরা কি দেখলাম? যদি শেষের দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য। শেষে যদি দুইটা শূন্য থাকে তবুও চার দ্বারা বিভাজ্য হবে। এবার দেখি আপনারা পারেন কিনা এটা। 5 3 0 0 0, বলেন এইটা চার দ্বারা বিভাজ্য হবে কিনা। এবার তিনটা শূন্য আছে, দেখেন এবার কিন্তু তিনটা শূন্য আছে। আমি বলছিলাম দুইটা শূন্য থাকলে চার দ্বারা বিভাজ্য, তিনটা শূন্যের ক্ষেত্রে এখনো কিছু বলিনি। আকলিমা বলছেন যাবে না, ওকে, থ্যাংক ইউ। শূন্য হলে কিভাবে বিভাজ্য হয়? আপনি ভাগ করেন, পুরো সংখ্যাটাকে চার দ্বারা ভাগ করে দেখেন, পুরো সংখ্যাটাকে চার দ্বারা ভাগ করে দেখেন। আচ্ছা, আমি বলছি শেষের দুইটা অঙ্ক যদি শূন্য হয় তাহলে চার দ্বারা বিভাজ্য। এখানে কি শেষের দুইটা অঙ্ক শূন্য, দুইটা শূন্য আসে না? আমি সামনেরটা কাউন্ট করবো না। তাসলিমা, 3 যোগ 0 যোগ করলে 3 হয়। আপনি এটার সাথে, আমি বলছি শেষের একদম শেষের দুইটা যদি শূন্য হয় তাহলে চার দ্বারা বিভাজ্য, অথবা একদম শেষে দুইটা দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা চার দ্বারা বিভাজ্য হবে। এখানে শেষের দুইটা অঙ্ক শূন্য শূন্য, তাহলে এটা চার দ্বারা বিভাজ্য। এই যোগ করতেছেন কেন? চারের ক্ষেত্রে যোগ করে হিসাব করা যাবে না, আরে চারের ক্ষেত্রে যোগ করা যাবে না, যোগ করে হিসাবটা শুধু 3, আর একটা আছে 9-এর ক্ষেত্রে, 3 এবং 9-এর ক্ষেত্রে যোগ দ্বারা যোগ করা হিসাবটা, চারের ক্ষেত্রে নয় কিন্তু। ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 1 3 2 5 0, এই সংখ্যাটা কি চার দ্বারা বিভাজ্য? আমি এটা যোগ করবো না চারের ক্ষেত্রে। এই যে শেষের যে অঙ্ক, শেষের অঙ্ক দুটো দ্বারা গঠিত সংখ্যা 50, 50কে চার দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে এই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে না। এখানে যোগের হিসাব নাই চারের ক্ষেত্রে, এখানে যোগের হিসাব নাই। আচ্ছা, এখানে বলছেন 13 2 5 0 অ্যান্সার। 13 2 5 0 কি? 13 2 5 0 কি? এটা লিখছি তো, এটা কি হয়েছে? এটাকে চার দ্বারা ভাগ করা যাবে না। এখন 3 দ্বারা ভাগের ক্ষেত্রে আমি যোগ করব। 3 দ্বারা ভাগের ক্ষেত্রে যদি 3 দ্বারা হিসাব করি যে 3 দ্বারা ভাগ করা যায় কিনা, তখন 1 যোগ 3 যোগ 2 যোগ 5 যোগ 0 কত হয়? 5 2 7, 7 3 10, 10 আর 1 11, 11কে 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে না। চারের জন্য শুধু লাস্ট 2 ডিজিট দেখতে হবে জোর কিনা। শোনেন, আমি যা বলতেছি শুধু সেইটা মনোযোগ দিয়ে শুনেন, যা বলতেছি শুধু সেইটা শুনেন। চারের ক্ষেত্রে একদম শেষের দুইটা অঙ্ক, এই যে একক এবং দশক, এই দুইটা অঙ্ক জোর বিজোর দেখার দরকার নাই, জোর বিজোর দেখার দরকার নাই। শেষের দুইটা মিলে কত হয়? 50। এই 50কে চার দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে এই সংখ্যাটাকে যাবে না। যদি এরকম থাকতো
1 3 2 5 2, শেষের দুইটা অঙ্ক নিব, সামনে কি থাকে থাক, সামনে কি থাকে থাক দেখার দরকার নেই, শেষের দুইটা অঙ্ক কত, 52, 52কে 4 দ্বারা ভাগ করা যায়, যায়, তাহলে এই সংখ্যাটাকেও 4 দ্বারা ভাগ করা যাবে, এই সংখ্যাটাকেও 4 দ্বারা ভাগ করা যাবে। ক্লিয়ার সবার? চারটা ক্লিয়ার সবার? চার, চার কি ক্লিয়ার? তাহলে আমরা 2 শিখলাম, 3 শিখলাম, 4 শিখলাম, এবার 5 শিখবো। 5-এর ক্ষেত্রে কি হয় দেখি। 5-এর ক্ষেত্রে খুব সহজ। 5 3 8 0 0 ক্ষেত্রে কি হবে মৌরিন? 5 3 8 0 0 ক্ষেত্রে 4 দ্বারা বিভাজ্য, শেষের দুইটা শূন্য আছে, ওটা 4 দ্বারা বিভাজ্য। 5-এর ক্ষেত্রে একদম শেষে যদি 0 আর 5 থাকে, 0 এবং 5 এই দুইটা থাকলে সেটা 5 দ্বারা ভাগ করা যাবে, 0 এবং 5 থাকলে 5 দ্বারা ভাগ করা যাবে। যেমন ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 1 3 2 5 0, একটু আগে লিখছিলাম, এই যে শেষে 0 আছে, তাহলে এটা 5 দ্বারা ভাগ করা যাবে। এখানে যোগ বিয়োগের বা শেষের দুইটা অঙ্ক নিয়ে কোনো কাজ নাই, একদম শেষেরটা। ধরেন আমি একটা সংখ্যা লিখলাম এরকম 555098, একদম শেষে কি আছে, 8 আছে, তাহলে এটা 5 দ্বারা ভাগ করা যাবে না। 5 দ্বারা ভাগের ক্ষেত্রে একদম শেষে হয় 0 থাকতে হবে, না হয় 5 থাকতে হবে। যদি এরকমটা থাকে তাহলে সেটা 5 দ্বারা ভাগ করা যাবে, অন্য কোনো অঙ্ক থাকলে 5 দ্বারা ভাগ করা যাবে না। মিম বলছেন 5 3 4 0 কে 4 দ্বারা বিভাজ্য হবে, 100% হবে, কারণ শেষের অঙ্ক দুইটা নিয়ে একটা সংখ্যা হয় 4 0, এটা 40, এই 40কে 4 দ্বারা ভাগ করা যায় না, 4 10 40, 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে আপনার ওই সংখ্যাটাকেও ভাগ করা যাবে। একজন বলছেন 3টা শূন্য থাকলে কি 4 দ্বারা ভাগ করা যাবে? ধরেন আমি এখানে 5 দিয়ে এখানে ইচ্ছা মতো শূন্য দিলাম, 3টা না অনেকগুলো শূন্য দিলাম, শেষের দুইটা অঙ্ক কি 0 0 আছে, এটা তাহলে 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। আশা করি আর কেউ প্রশ্ন করবেন না এটা নিয়ে, আর কেউ আশা করি এটা নিয়ে প্রশ্ন করবেন না, কয়টা শূন্য আছে না আছে এটা দেখার দরকার নেই আর। 5 ক্লিয়ার সবার? 5-এর ক্ষেত্রে ক্লিয়ার? ওকে। এবার 6, 6-এর ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 জোর হইতে হবে, নাম্বার 1 জোর, নাম্বার 2 3 দ্বারা বিভাজ্য হইতে হবে, 3 দ্বারা বিভাজ্য হইতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে সেটা 6 দ্বারাও ভাগ করা যাবে। বুঝতে পারছেন? যেটা 4 দিয়ে যাবে ওইটা 2 দিয়ে যাবে না। এবার আপনি চিন্তা করেন যেটা 4 দিয়ে যাবে সেটা কি 2 দিয়ে যাবে কিনা, আপনি একটু চিন্তা করেন। দেখেন আমি যে জিনিসটা পড়াচ্ছি এটা ক্লাস 6-এর বইয়ে আছে, এই জিনিসগুলো ক্লাস 6-এর বইয়ে আছে কিন্তু। আচ্ছা, তাহলে 6-এর ক্ষেত্রে কি দেখবো, জোর হয় কিনা, জোর হইলে মানে 2 দ্বারা বিভাজ্য, জোর মানে 2 দ্বারা বিভাজ্য, আর 3 দ্বারা বিভাজ্য। যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, দেখেন 2 এবং 3 গুণ করলে কত হয়, 6, 6 দ্বারাও ওই সংখ্যাটা বিভাজ্য হবে। যেমন আমি একটা সংখ্যা লিখলাম 24846, প্রথমে দেখবেন এটা জোর কিনা, এই যে শেষে জোর সংখ্যা আছে, তার মানে এটা জোর। এবার পরের শর্ত হচ্ছে এটা 3 দ্বারা ভাগ করা যায় কিনা, 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 দ্বারা ভাগের ক্ষেত্রে আমরা কি দেখব, সবগুলো অঙ্ক যোগ করে দেখব যোগফলকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। এটা কি 3 দ্বারা ভাগ করা যায়? দেখেন তো, এই যে 6-কে 3 দ্বারা ভাগ করা যায়, 8 এবং 4-এর যোগফল কত, 12, 12-কে 3 দ্বারা ভাগ করা যায়, 2 এবং 4-এর যোগফল 6, 6-কেও ভাগ করা যায়। হ্যাঁ, এটা 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা 6 দ্বারাও ভাগ করা যাবে, এই সংখ্যাটা তাহলে 6 দ্বারাও ভাগ করা যাবে। ক্লিয়ার সবার? ফজিলাতুন নিসা। দেখেন আমি যেটা বলতেছি আপনি এই দিকে কান দেন। আমি বলছি 2 দ্বারা ভাগ যাইতে হবে, 3 দ্বারা ভাগ যাইতে হবে, 2 এবং 3 দ্বারা ভাগ যাইতে হবে, এই দুইটা দ্বারা যদি ভাগ যায় সেটা 6 দ্বারা ভাগ যাবে। এখন আপনি চিন্তা করতেছেন 2 এবং 4 দিয়ে গেলে কি সেটা 6 দ্বারা যাবে? ভাই এত কিছু তো চিন্তা করার দরকার নাই, আপনি ম্যাথের টিচার হবেন না, আপনার এতটুকু জানতে হবে যেটা জানলে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় প্রিলি পাস করতে পারবেন, রিটেন পাস করতে পারবেন। ঠিক আছে? আমি যেটা বলতেছি এইটা মনোযোগ দিয়ে শুনেন, আমি বলছি 2 3-এর কথা, তাহলে 2 3টাই মাথায় নেন। পুরো সংখ্যা কি জোড় হবে? সুন্দর একটা প্রশ্ন করছেন। ধরেন 1 1 4 8 2, তারপর আর কি দেওয়া যায়, আচ্ছা এখানে একটা 2 দেই,
এখানে একটা 3 দেই। এই সংখ্যাটা এই সংখ্যাটা কি এই সংখ্যাটা কি 6 দ্বারা বিভাজ্য হবে? প্রথমত এখানে বিজোড় সংখ্যা আছে, তাহলে এটা 6 দ্বারা বিভাজ্য হবে না। আমি শেষে একটা 6 লাগাই দিলাম। এখন বলেন তো এই সংখ্যাটা কি জোড় না বিজোড়? প্রথম প্রশ্ন, এটা কি জোড় না বিজোড়? জোড়। মানে জোড় জোড় বলতে কি আমি এখানে সবগুলো জোড় সংখ্যা লিখছি? আমি যে জোড় বলছি সবগুলো কি জোড় সংখ্যা লিখছি? এখানে 1 আছে, এখানে 3 আছে। আমার এসব দরকার নাই, শেষে জোড় সংখ্যা আছে কিনা। শেষে জোড় সংখ্যা আছে, তার মানে এটা একটা জোড় সংখ্যা। এটা জোড় সংখ্যা মানে 2 দ্বারা বিভাজ্য। আমি এটা বুঝলাম যে 2 দ্বারা বিভাজ্য। কি দেখে বুঝলাম? শেষে 6 আছে। এবার দেখবো 3 দ্বারা বিভাজ্য কিনা। যোগ করি, 1 যোগ 2 যোগ 4 যোগ 8 যোগ 3 যোগ 6 কত হয়? 6 3 9, 8 9 17, 17 4 21, 21 আর 3 24। 24কে 3 দ্বারা ভাগ করা যায়, তাই না? নিশ্চিত বিভাজ্য। তাহলে এটা 3 দ্বারাও বিভাজ্য, সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য। তাহলে 3 দ্বারাও বিভাজ্য, তাহলে 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, 6 দ্বারাও বিভাজ্য। এবার বুঝতে পারছি? মাঝখানে জোর আছে না বিজোড় আছে এটা আমার দেখার দরকার নাই। আয়াত বুঝতে পারছেন? তাহলে 6 ক্লিয়ার। এবার আমি 7 যাব। 7টা একটু জটিল, খুব জটিল না, একটু। তবে আপনারা যতটা পেঁচাইছেন এই যে 3 4 6 নিয়ে, 7 নিয়ে তো পেঁচানোর কিছু নাই। ধরেন একটা সংখ্যা 63। এই সংখ্যাটা এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা টেস্ট করব। কিভাবে টেস্ট করব জানেন? এই যে 3 যে আছে, 3 মানে একদম শেষের যে অঙ্কটা আছে, শেষের অঙ্কটা শেষের অঙ্কটার 2 গুণ। শেষের অঙ্কটার কয় গুণ? 2 গুণ। সামনের অঙ্ক থেকে বিয়োগ করব। এই যে 6 মাইনাস 3 ইন্টু 2 কত হয়? 0। যদি বিয়োগফলটা 0 0 অথবা 7 দ্বারা বিভাজ্য হয়, 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই যে দেখেন 6 মাইনাস শেষের অঙ্কের 2 গুণ। 6 থেকে মানে সামনে যা থাকবে সেইখান থেকে শেষের যে অঙ্কটা থাকবে তার 2 গুণ বিয়োগ করব। বিয়োগফল যদি 0 অথবা সেই বিয়োগফলকে যদি 7 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। এখন অনেকে বলবেন ভাই এটা তো বোঝাই যাচ্ছে 7 লং 63, মানে এটা তো বোঝাই যাচ্ছে। একটু বড় সংখ্যা নেই, তাহলে একটু বড় সংখ্যা নেই। যেমন ধরেন আমি নিলাম 3192। তাহলে প্রথম কাজটা কি হবে জানেন? এই 319 থেকে শেষের যে অঙ্কটা আছে তার 2 গুণ বিয়োগ করব। শেষের অঙ্কের 2 গুণ। তাহলে এখান থেকে বিয়োগ করব 2 ইন্টু 2। তাহলে কত হয়? এখানে 319 থেকে 4 বিয়োগ করলে 315। 315। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করেন, এটা একটু বড় হয়ে যাচ্ছে। তাহলে আবার একটা কাজ করি, এইখানকার শেষের যে ডিজিটটা, যেমন ধরেন 31 মাইনাস এই 5 ইন্টু 2 কত হবে? 31 থেকে 10 বাদ দিলে 21। 21কে 7 দ্বারা ভাগ করা যায়? 21কে 7 দ্বারা ভাগ করা যায়? যায়। তাহলে এই যে 3192 প্রথমে যে সংখ্যাটা লিখছিলাম, এইটাও 7 দ্বারা বিভাজ্য। এটা কি বুঝতে পারছি? ওকে। আমি আরেকটা সংখ্যা নিয়ে একটু দেখি, একটু বড় সংখ্যা নেই, একটু বড় সংখ্যা নেই। ধরেন বড় সংখ্যাটা কোথায় নেই? এইখানেই নেই। যেহেতু এটা 63 হিসাবটা অনেক ছোট, এইখানে নেই, একটা বড় সংখ্যা। ধরেন 55258। এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা একটু দেখি। প্রথম কাজ কি? একদম শেষের যে অঙ্কটা আছে তার 2 গুণ সামনের পুরো অংশ থেকে বিয়োগ। তাহলে এখানে 5 5 2 5, এখান থেকে বিয়োগ যাবে 8-এর 2 গুণ। 8-এর 2 গুণ মানে 16 বিয়োগ। তাহলে 5525 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 5509। এখনো সংখ্যাটা বড়। তাহলে আবার এক কাজ করব, এই যে শেষে যে 9 আছে, এই 9-এর 2 গুণ সামনের অংশ থেকে বিয়োগ। এই 9-এর 2 গুণ আবার সামনের অংশ থেকে বিয়োগ, মানে এরকম বিয়োগ করে 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 কি করব? ছোট্ট একটা অংশ নিয়ে আসব। তাহলে কি করব? এই 550 মাইনাস 9-এর 2 গুণ। তাহলে কত হয়? 550 থেকে 18 বিয়োগ করলে 532। 532। এখনো সংখ্যাটা বড়। তাহলে আবার বিয়োগ করব কত থেকে? এই যে সামনের অংশ, এই যে শেষে যে 2 আছে, এই 2-এর 2 গুণ সামনের অংশ থেকে বিয়োগ, অর্থাৎ
এই 53 থেকে বিয়োগ যাবে কত, 2 গুণন 2, বিয়োগ করলে কত হয়, 53 থেকে 4 বিয়োগ করলে 49। এইবার আমার আয়ত্তের মধ্যে চলে আসছে 49, 49কে 7 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই যে প্রথমে যে সংখ্যাটা লিখছিলাম সেই সংখ্যাটাকেও 7 দ্বারা ভাগ করা যাবে। এখন এই যে এত বড় সংখ্যাটাকে আমি এই নিয়মের মধ্যে করতে গিয়ে আমার যত সময় লাগবে, এই সময়ের থেকে আমি যদি এই সংখ্যাটাকে এইভাবে 7 দ্বারা ভাগ করি, মনে হয় সেম সময়ই লাগবে। তাই এখন আপনার পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য কোনটা করবেন সেটা আপনার ব্যাপার। কাদের বাবু আপনি নর্মাল ভাবেই করেন, আমি সেটাই তো বললাম, আপনি নর্মাল ভাবেই করেন। এখন এইটা বের করা হয়েছে সময় বাঁচানোর জন্য, এখন দেখা যাচ্ছে এইটাতে সময় বেশি যাচ্ছে, তাহলে আমি মূল নিয়মেই করি। হ্যাঁ, ঝামেলা না করে 7 দ্বারাই ভাগ করেন। ওকে, এবার 8 দ্বারা, এবার আমরা শিখবো 8 দ্বারা। 8 দ্বারা খুব সহজ। 8-এর ক্ষেত্রে কোনো সংখ্যার শেষের 3টা অঙ্ক, কোনো সংখ্যার শেষের 3টা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটাও 8 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি একটা যদি সংখ্যা লিখি, ধরেন ধরেন আমি লিখলাম 24248। এই যে 4-এর ক্ষেত্রে শেষ 2টা নিছিলাম, তাই না, 4-এর ক্ষেত্রে শেষ 2টা, 8-এর ক্ষেত্রে শেষ 3টা নিব। এই 248 এই সংখ্যাটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। ও মাঝে মাঝে সাউন্ড কমে যায়, তখন আমি একটু এই যে হেলে আপনাদের কমেন্ট দেখতে যাই, কমেন্ট দেখতে গেলে তখন মাইক্রোফোন থেকে আমার মাথাটা সরে যায়। তাহলে 8 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে শেষ 3টা অঙ্ক নিয়ে হিসাব করবো, শেষ 3টা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা যদি 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য হবে। এবার আমাকে তাহলে একটু বলেন, 24000 এটাকে 8 দ্বারা ভাগ করা যাবে? এই সংখ্যাটাকে কি 8 দ্বারা ভাগ করা যাবে? অবশ্যই যাবে। শেষে যদি 3টা শূন্য থাকে তবুও 8 দ্বারা বিভাজ্য হবে। শেষে 3টা শূন্য থাকলেও 8 দ্বারা বিভাজ্য হবে। আমরা একদম শেষের দিকে চলে আসছি বিভাজ্যতার। এবার 9 দ্বারা বিভাজ্য। 3-এর ক্ষেত্রে সূত্রটা মনে আছে? 3-এর ক্ষেত্রে যে শর্টকাটটা বলছিলাম, প্রশ্নের মধ্যে যে অঙ্কগুলো থাকবে, অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। 9-এর ক্ষেত্রেও সেম। যেমন ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 24750। এখানেও দেখবো যে 2 + 4 + 7 + 5 + 0 যোগ করলে কত হয়? 5 7 12, 12 আর 4 16, 16 2 18। 18কে 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটাও 9 দ্বারা ভাগ করা যাবে, 9 দ্বারাও বিভাজ্য হবে। হ্যাঁ, এটাও 9, ঠিক 9 এবং 3 একদম সেম উপায়ই হবে। হ্যাঁ, সবগুলোর যোগফল ওই সংখ্যা দ্বারা ভাগ করে দেখবো যায় কিনা। তাহলে এটা নিয়ে আর কথা না বলি, বলেন তো 10-এর ক্ষেত্রে কি হবে? 10-এর ক্ষেত্রে দেখি পারেন কিনা। 10-এর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এটাও কেটে কেটে করা যাবে, এটাও কেটে কেটে করা যাবে। যেমন দেখেন এখানে 2 এবং 7 যোগ করলে 9, তাহলে 9কে 9 দ্বারা ভাগ করা যাবে। আর 4 এবং 5 যোগ করলে 9, তাহলে এই দুটো বাদ যাবে। শূন্য তো শূন্যই, শূন্যকে তো যাবে। এই তো আপনার পারেন। এই শেষে 5 থাকলে 10 দ্বারা ভাগ যাবে না। 5-এর ক্ষেত্রে শুধু 0 এবং 5, 5-এর ক্ষেত্রে শুধু 0 এবং 5। 10-এর ক্ষেত্রে যদি শেষে শূন্য থাকে, শেষে শূন্য থাকলেই যে সংখ্যা 9 দ্বারা বিভাজ্য সেটা কি 3 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ, হবে। যেটা 9 দ্বারা বিভাজ্য সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। শেষে যদি একটা শূন্য থাকে, অন্ততপক্ষে একটা, এখন একের বেশিও থাকতে পারে, সেটা 10 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা দেখব সর্বশেষ 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে 2টা নিয়ম আছে, আমি আপনাদের একটা বলবো, 2টা বললে আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, 11 ক্ষেত্রে সহজ বলি, তাহলে আপনাদের মনে থাকবে। 7 এবং 11 কাছাকাছি নিয়ম। যেমন ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 121। এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা সেটা কেমনে বুঝবো? এই যে শেষের যে অঙ্কটা, শেষের অঙ্কটা সামনের অংশ থেকে বাদ বিয়োগ করতে হবে। এই 12 থেকে এক বিয়োগ করলে কত হয়? 11, তাই না? 11কে 11 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যদি আমরা শেষের অঙ্কটা সামনের অংশ থেকে বিয়োগ করি, বিয়োগ করার পর যে বিয়োগফল পাবো, বিয়োগফল যদি 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা আরেকটা সংখ্যা দেখি, একটু বড় সংখ্যা নেই। যেমন ধরেন 8679। তাহলে আমরা কি করব?
এই যে শেষের 9 সামনের অংশ থেকে বিয়োগ করব, 7-এর ক্ষেত্রে কিন্তু 2 গুণ করছি, 11-র ক্ষেত্রে 2 গুণ করার দরকার নাই। তাহলে কি করবো, এই যে 8 6 7 থেকে 9 মাইনাস করে দেব। মাইনাস করলে কত হয়, 858। আবার যেটা করব, এই 85 থেকে 8 মাইনাস করে দিব, তাহলে কত হয়, 85 থেকে 8 মাইনাস করলে 77। এই যে 77-কে 11 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাকে কি করে যাবে, 11 দ্বারা ভাগ করা যাবে। 11-র ব্যাপারটা বুঝতে পারছি। 7-এর মতোই শূন্য দ্বারা তো সব সংখ্যাই ভাগ যায়, এই শূন্য দ্বারা সব সংখ্যাই ভাগ যায়, শূন্য দ্বারা কোনো সংখ্যাকেই ভাগ যায় না। ভাইরে, ধরেন আপনার কাছে 20টা আপেল আছে, এই 20টা আপেল আপনি 0 জন মানুষকে ভাগ করে দিবেন, প্রত্যেকে কতটি করে পাবে, এটা এটা হবে ইনফিনিটি, এটা হবে ইনফিনিটি। মানে এটাকে আমরা বলি অসংজ্ঞায়িত। সাধারণ ভাষায়, গণিতের ভাষায় এটার আবার আলাদা জিনিস আছে। শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না, এটা মাথায় রাখবেন। তবে শূন্যকে ভাগ করা যায়, ধরেন 20, 20 দ্বারা শূন্যকে ভাগ করা যাবে, তখন ভাগফল হবে 0। 20 দ্বারা শূন্যকে ভাগ করা যাবে, কিন্তু শূন্য দ্বারা 20কে ভাগ করতে পারবেন না। এবার আমি একবার রিক্যাপ করে আসি, হ্যাঁ, প্রথম থেকে অল্প সময় রিক্যাপ করব। শুধু আমি নিয়মটা বলে দিব, ঠিক আছে, কোনো সংখ্যা লিখবো না। 2 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি হবে, সংখ্যা জোড় হইতে হবে, অর্থাৎ একদম অঙ্কের শেষের সংখ্যাটা 0 2 4 6 8 এগুলোর মধ্যে যদি যে কোনো একটা থাকে, সেটা 2 দ্বারা ভাগ করা যাবে। এবার আমরা 3-এর ক্ষেত্রে দেখি। 3-এর ক্ষেত্রে কি, 3-এর ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা অঙ্ক যোগ করে দেখব, প্রত্যেকটা অঙ্ক যোগ করে দেখব। যেমন 5 4 6 এই সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ করা যায়, কিভাবে বুঝবো, এই 5 4 9 9 আর 6 15, যোগফল 15, তাহলে 15কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাকেই 3 দ্বারা ভাগ করা যাবে। এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতার শর্টকাট। 4-এর ক্ষেত্রে কি, 4-এর ক্ষেত্রে নিয়ম হইল একদম শেষের যে অঙ্কটা, শেষের যে 2টা অঙ্ক থাকবে, সেই 2টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে যদি 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 3 2 4 0, এই যে শেষের যে 2টা অঙ্ক কত আছে, 4 0 মানে 40, এই শেষের 2টা অঙ্ক মিলে সংখ্যা হলো 40, 40কে 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটাকেও 4 দ্বারা ভাগ করা যাবে। 5-এর ক্ষেত্রে নিয়মটা কি, 5-এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে একদম শেষে যদি 0 অথবা 5 থাকে, এই 2টা অঙ্ক থাকে, 0 হয় 0 না হয় 5, যে কোনো একটা থাকলেই হবে, যদি থাকে সেটা 5 দ্বারা ভাগ করা যাবে। 6-এর ক্ষেত্রে কি, 6-এর ক্ষেত্রে হইল যদি সংখ্যাটাকে 2 দ্বারাও ভাগ করা যায়, 3 দ্বারাও ভাগ করা যায়, 2 দ্বারাও ভাগ করা যায়, 3 দ্বারাও ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটাকে 6 দ্বারাও ভাগ করা যাবে। এটা হলো 6-এর নিয়ম। এরপরে 7-এর নিয়মটা হচ্ছে কি, শেষের অঙ্কের 2 গুণ সামনের অঙ্কগুলো থেকে বিয়োগ করতে হবে। যেমন এইখানে যে সংখ্যাটা লিখছি কত, 5 5 2 5 8, শেষে হলো 8, 8-এর 2 গুণ 16, তাহলে এই যে 5525 থেকে 16 বিয়োগ করছি, বিয়োগফল কত হয়েছে 5509। এটাও বড় সংখ্যা। আবার এই যে শেষের যে অঙ্কটা কত 9, তাই না, তাহলে এই সামনের অংশ থেকে 550 থেকে 9-এর 2 গুণ আবার বিয়োগ, বিয়োগ করলে হয় কত 532, এটাও একটু বড় হয়েছে। আবার এই যে শেষের অঙ্কটা বাদ দিয়ে সামনের অংশ থেকে এই যে 53 থেকে 2-এর 2 গুণ কত 4 বিয়োগ করছি, বিয়োগ করলে কত হয় 49, তাহলে 49কে 7 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য। তবে এত বড় যদি সংখ্যা আসে, সেটা সাধারণ নিয়মে ভাগ করাটাই উত্তম। এবার আসেন 8-এর ক্ষেত্রে। 8-এর ক্ষেত্রে যেমন 4-এর ক্ষেত্রে আমরা শেষ 2টা অঙ্ক দেখছিলাম, 8-এর ক্ষেত্রে সর্বশেষ 3টা অঙ্ক নিয়ে দেখব। এইখানে যেমন 2 4 2 4 8, এই সংখ্যার শেষের 3টা অঙ্ক মিলে হচ্ছে গঠিত সংখ্যা 248, এই সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটাও 8 দ্বারা বিভাজ্য হবে। অথবা যদি শেষের 3টা অঙ্কই 0 হয়, তবুও সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। 3 এবং 9-এর সূত্র হচ্ছে সেম, 3 এবং 9-এর সূত্র সেম, অর্থাৎ অঙ্কগুলো যোগ করে দেখব যোগফল 9 দ্বারা ভাগ করা যায় কিনা। যোগফলকে যদি যোগফলকে 9 দ্বারা ভাগ করা যায়, পুরো সংখ্যাটাই 9 দ্বারা ভাগ করা যাবে। এবার আসেন 10। 10-এর ক্ষেত্রে যেমন ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 7 3 7 7 2 5, শেষে যদি শূন্য থাকে তাহলে 10 দ্বারা ভাগ করা যাবে। এই সংখ্যার শেষে আছে 5, তাহলে এটা 10 দ্বারা বিভাজ্য নয়, 10 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু যদি এরকম থাকতো 2 3 5 8 0, শেষে একটা শূন্য আছে, তাহলে এই সংখ্যাটাকে 10 দ্বারা ভাগ করা যাবে। ভাগ করার সহজ নিয়ম দেখেন, এটাকে 10 দ্বারা ভাগ করে যে 0 0 কেটে যাবে, কিন্তু আমি এটাকে যদি 10 দ্বারা ভাগ করি, এখানে 0 0 কাটা দেওয়ার কোনো অপশন নাই। এই জন্য 10 দ্বারা ভাগের ক্ষেত্রে শেষে
অন্তত পক্ষে একটা শূন্য থাকতে হবে। এখন 100টা শূন্য থাকতে পারে, সমস্যা নাই। 11-র ক্ষেত্রে কি? 11-র ক্ষেত্রে নিয়মটা হইলো শেষের অঙ্কটা সামনের অংশ থেকে বিয়োগ করতে হবে। যেমন এখানে 8, 6, 7, 9, শেষে আছে 9, তাহলে এই সামনে হলো 867, 867 থেকে 9 বিয়োগ করছি, বিয়োগ করলে হচ্ছে 858। এইটাও একটা বড় সংখ্যা। তাহলে কি করব? এই যে শেষে এখন আছে 8, শেষে কত? 8, তাই না? তাহলে 85 থেকে 8 বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়? 77। দেখছি যে আচ্ছা ছোট সংখ্যা আসছে, 7, 11, 77, মানে এটাকে 11 দ্বারা ভাগ করা যায়। তাহলে পুরো সংখ্যাটাকে, এই যে পুরো সংখ্যাটাকে 11 দ্বারা ভাগ করা যাবে। এবার ক্লিয়ার সবার? জান্নাতুল ফেরদৌস বলছেন একটার বেশি শূন্য থাকলে, ধরেন আমি 1 দিয়ে এখানে 5,000 শূন্য দিয়েছি, 5,000, এটাকে যদি 10 দ্বারা ভাগ করেন, এই শূন্য আর শেষের শূন্যটা কাটা যাবে, তাহলে বিভাজ্য হয়ে গেল না? এত বড় আর জানতে হবে না, এত এই যে 13, 17, 19 এত বড় বড় সংখ্যার ক্ষেত্রে জানতে হবে না। এগুলোরও নিয়ম আছে, 19-এরও নিয়ম আছে, 13-রও নিয়ম আছে। 13-র ক্ষেত্রে যেমন হচ্ছে, এগুলোর নিয়ম একটু কঠিন, এত নিয়ম মনে রাখাটা আসলে আপনার জন্য টাফ হবে। জাস্ট এইটুকু মনে রাখলেই যথেষ্ট। এখন চলেন আমরা অঙ্ক করব। দেখেন আপনাদের বইয়ের প্রথম ম্যাথটা, 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8, মানে প্রথমে 3 আছে, শেষে 8 আছে, মাঝখানে কোনো একটা সংখ্যা বসবে। এখন বলছে মধ্যম অঙ্কটি কত। এখন 9 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা কি জানি? 9 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে আমরা কি জানি? 20 পর্যন্ত জানা ভালো, 20 পর্যন্ত জানা ভালো, আপনি 20 পর্যন্ত জানেন। আর আমি যতটুকু জানি 11 পর্যন্ত জানলে এনাফ। দেখেন 3 এবং 8 যোগ করলে 11। এখন 9 দ্বারা বিভাজ্য সর্বপ্রথম সংখ্যাটাই হলো 18। 18 মিলাতে এখানে আর কত যোগ করতে হবে? 7। তাহলে এখানে 7 বসাবো, তার মানে মধ্যম অঙ্কটি হবে 7 সর্বনিম্ন। এখন আপনি যদি মধ্যম অঙ্ক, মানে এখানে একটা অঙ্কই তো বসবে তাই না, 1 থেকে 9 পর্যন্ত একটা অঙ্কই বসবে, আসলে এখানে তো দুইটা অঙ্ক বসানোর চান্স নাই। তাহলে মাঝখানে 7 বসবে। এখানে আমাদের অপশনগুলো আছে 6, 7, 8, 9, এখানে খ নং অপশনটা রাইট অ্যান্সার। এখানে বলছে কোন সংখ্যার 7 ভাগের 2 ভাগ নিলে তার মান হয় 64। কোন সংখ্যার, মানে কোনো একটা সংখ্যার 7 ভাগের 2 ভাগ নিলে 64, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত হবে? যেমন আমরা ওই নিয়মে যদি করি, এই এত অংশ সমান 64, তাহলে সংখ্যাটা মানে এক অংশ বের করব, এক অংশ সমান কত হবে? এক অংশ সমান কত হবে? 64, এটা উল্টে যাবে মানে ভাগ হবে 7/2। এখন এটা হিসাব করেন, হিসাব করলে কত হবে? 2 দ্বারা 64 ভাগ করলে হবে 32, 32 আর 7 গুণ করলে 224। আগের অঙ্কের মাঝে এক বসালে মিলাবেন, কেমন করে মিলাবেন বলেন? আমি যদি মাঝখানে এক বসাই, এটা কি মিলবে? যোগ করলে কত হয়? 3 আর 1 যোগ করলে 4, 4 আর 8 যোগ করলে 12, 12কে কি 9 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে না। এখন আপনি এক বসিয়েও দেখতে পারেন যে আসলে মানে নর্মালি ভাগ করে দেখতে পারেন এটা মিলে কি না, মিলবে না। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। 3টা ক্রমিক সংখ্যার গুণফল 336 হলে সংখ্যা 3টির যোগফল কত? অঙ্কটা যদি সহজভাবে করতে চান, প্রথম কাজ হবে এই যে 336, এই 336কে মৌলিক উৎপাদকের সাহায্যে প্রকাশ করতে হবে। কঠিন একটা শব্দ বললাম, মৌলিক আবার উৎপাদক, মানে 336কে মানে কোন কোন মৌলিক সংখ্যার গুণফল হয় 336 সেটা বের করব। কিভাবে বের করব? এই 336 আমরা যদি হিসাব করি 2 দ্বারা ভাগ যায়, এই যে শেষে জোর আছে, এই যে শেষে জোর সংখ্যা আছে, সেখান থেকে বুঝতে পারলাম এটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হবে? এই যে 2 অক্ষে 2, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 168। আবার 2 দ্বারা ভাগ করা যায়, 8 দুগুণে 16, তারপর 4 দুগুণে 8, আবার 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা 8কে ভাগ করলে হবে 4, এখানে হবে 42, আবার 2 দ্বারা ভাগ করলে 21, এবার 3 দ্বারা ভাগ করলে 7, 3 7 21। তার মানে আমি এই 336কে এইভাবে লিখতে পারি, 2 গুণ 2 গুণ কয়টা 2 আছে? 4টা, 2 গুণ 2 গুণ 3 গুণ 7। প্রশ্নে কি বলছে? ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে পাশাপাশি সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে পাশাপাশি সংখ্যা, একদম পাশাপাশি সংখ্যা। এবার পাশাপাশি সংখ্যা কি কি হইতে পারে দেখেন,
আমি এখানে পাশাপাশি সংখ্যা নিতে যাচ্ছি। ধরলাম আমি প্রথমে 2 নিলাম, তাহলে 2-এর পরের সংখ্যাটা হবে 3, তারপরের সংখ্যাটা তাহলে 4 হইতে হবে। আমি তাহলে তো 2 3 4 গুণ করলে 336 হয় না, মনে রাখতে হবে আমি যাই নেই না কেন তাদের গুণফল 336 হইতে হবে। আমি এখন এটাকে সাজাইতে পারি, কিভাবে সাজাইতে পারি জানেন? দেখেন, আমি প্রথমে 2 নিলাম, হচ্ছে না, প্রথমে আমি দুইটা সংখ্যা নেই, 4, প্রথমে 4 নিলাম, প্রথমে যদি 4 নেই তারপর একটা 5 হবে, তারপর একটা 6 হবে, 4 5 6 গুণ করলে কখনো 336 হচ্ছে না। সহজ উপায় হচ্ছে, দেখেন, আমি যদি প্রথমে এই তিনটা সংখ্যার গুণফল নেই 8 ইন্টু, এখানে আগের থেকে একটা 7 আছে তাই না, আগের থেকে একটা 7 আছে, তাহলে তার সামনে একটা 7 দিতে পারি। আর 2 এবং 3-এর গুণফল কত? 6, তার মানে 6 7 8। এই 6 7 8 যদি গুণ করেন, গুণফল অবশ্যই 336 হবে। তার মানে এই ক্রমিক সংখ্যা তিনটা হলো 6 7 8, ক্রমিক সংখ্যা তিনটা হলো 6 7 8। তাহলে এই 6 7 8 কি করবেন? যোগ করবেন, যোগ করলে কত হয়? 21। এইটা অঙ্ক করার একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে অপশন টেস্ট। এইটা অঙ্ক করার সিস্টেম, আর একটা সিস্টেম হলো অপশন টেস্ট। যেমন এই অঙ্কের যদি অপশনগুলো দেওয়া থাকে, দেখেন, তিনটা ক্রমিক সংখ্যার যোগফল, আচ্ছা যারা বুঝতে পারে না একটু অপেক্ষা করেন। দেখেন, আমি তিনটা ক্রমিক সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। যেমন ধরেন 2 3 4, এই 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 তিনটা কি ক্রমিক সংখ্যা না? এই তিনটা কি ক্রমিক সংখ্যা না? দেখেন, এই তিনটা যদি ক্রমিক সংখ্যা হয় এদের যোগফল কত? দেখেন তো, 2 আর 3 যোগ করলে 5, 5 আর যোগ করলে 9, 9 কে দেখুন তিনটা ক্রমিক সংখ্যা, তাদের যোগফল হলো 9। আমি যদি 3 দ্বারা ভাগ করি, ভাগফল কত হয়? 3, মাঝখানের সংখ্যাটা পাচ্ছি। আবার ধরেন আমি একটা সংখ্যা নিলাম 8 9 10, তিনটা ক্রমিক সংখ্যা নিলাম 8 9 10, তাহলে 8 9 10-এর যোগফল কত? 8 আর 9 17, 17 আর 10 27, 27কে যদি, যেহেতু তিনটা ক্রমিক সংখ্যা এই জন্য 3 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে কত আসতেছে? 9, মাঝখানের সংখ্যাটা আসতেছে। সব সময় তিনটা ক্রমিক সংখ্যার তিনটা ক্রমিক সংখ্যার যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করেন, তাহলে ওই তিনটা ক্রমিক সংখ্যার মাঝখানের সংখ্যাটা পেয়ে যাবেন। তিনটা ক্রমিক সংখ্যার যোগফলকে 3 দ্বারা ভাগ করলে মাঝখানের সংখ্যাটা পাওয়া যাবে। প্রথম কথা হচ্ছে 14 হবে না, কারণ এটা 3 দ্বারা বিভাজ্য নয়। যোগফলটা 14 হবে না, এটা 3 দ্বারা বিভাজ্য নয়। 16 হবে না, এটা 3 দ্বারা বিভাজ্য নয়। অপশন টেস্ট করতেছি আমি, অপশন টেস্ট করতেছি কিন্তু। এবার 18 হইতে পারে, তাহলে 18কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 6 18, তাই না? তার মানে মাঝখানের সংখ্যাটা হলো 6, তাহলে তার আগের সংখ্যাটা 5, শেষে 6, তারপরে 7। এখন 5 6 7 গুণ করলে কি গুণফল 336 হয়? 5 6 30, 30 আর 7 গুণ করলে 210 হয়। তাহলে এইটাও হবে না। সর্বশেষ অপশন থাকলে 21, তাহলে 21 সঠিক উত্তর। দেখি 21কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল হয় 7, তার মানে মাঝখানের সংখ্যাটা 7, তাহলে শেষের সংখ্যাটা 8 হবে, তার আগের সংখ্যাটা কত হবে? 6 7 8। এই 6 7 8 যদি গুণ করেন দেখেন 336 হয়। তার মানে অ্যান্সার হইলো এটা। তাহলে আপনারা অপশন টেস্ট করতে পারেন। এখন প্রথম নিয়মটা আমি প্রথমে যেটা করালাম এটা অনেকেই বুঝতে পারেন নাই। চলেন আমরা আরেকটা অঙ্ক করি তাহলে। এখানে বলছে পরপর তিনটা জোড় সংখ্যার গুণফল, পরপর পরপর তিনটা মানে তিনটা ক্রমিক জোড় সংখ্যার গুণফল হয়েছে 192। পরপর তিনটা জোড় সংখ্যার গুণফল, তাহলে আমরা 192কে এইভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে প্রকাশ করব। এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 9 দুগুণে 18, 6 দুগুণে 12। আবার যদি 2 দ্বারা ভাগ করি, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আবার 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 2 দ্বারা ভাগ করলে 12, 2 দ্বারা ভাগ করলে 6, 2 দ্বারা ভাগ করলে 3। খেয়াল করেন, তাহলে আমরা এখানে 192 সমান কি লিখতে পারি? 1 2 3 4 5 6টা 2, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এটা লিখতে পারি তাই না? 1 2 3 4 5, ও আরেকটা হবে, হ্যাঁ, এটা লিখতে পারি। এখন বলছে কি পরপর তিনটা জোড় সংখ্যার গুণফল, অবশ্যই সংখ্যা তিনটা জোড় হইতে হবে। খেয়াল করে দেখেন, এইখানে একটা বিজোড় সংখ্যা আছে, এই যে শেষে একটা 3 বিজোড় সংখ্যা আছে। মনে রাখতে হবে আমার সংখ্যাগুলো, মানে সংখ্যাগুলো হবে অবশ্যই জোড়।
তাহলে এই জোড় সংখ্যার সাথে নিশ্চয়ই কিছু একটা গুণ করতে হবে। মনে রাখবেন বিজোড় সংখ্যার সাথে কোনো জোড় সংখ্যা গুণ করলে সেটা জোড় হয়ে যায়। তাহলে প্রথমে আমি তিনটাকে এই দুইয়ের সাথে গুণ করে আমি সিক্স বানাই। তাহলে একটা যদি সিক্স হয় তাহলে আর দুইটা কি কি হইতে পারে দেখি তো। আরেকটা হইতে পারে, আমি এখানকার এই তিনটা নিতে পারি, আট, এই দুইটা নিতে পারি, চার। দেখেন 4, 6, 8 পরপর তিনটা ক্রমিক সংখ্যা। তার মানে এই তিনটা যদি গুণ করি, গুণফল 192 হবে। এই তিনটা সংখ্যা যদি গুণ করি, গুণফল 192 হবে। এই তিনটা সংখ্যা আসলে বের করলাম কোত্থেকে? এই তিনটা সংখ্যা বের করছি এই উৎপাদকগুলো থেকে এইখান থেকে বের করছি আমি। এইখান থেকে বের করে আমি এটা বের করছি। তাহলে এগুলোর গুণফল যদি 192 হয়, এই তিনটার গুণফল 192 হবে। আবার দেখলাম এই সংখ্যা তিনটা কি পরস্পর ক্রমিক জোড় সংখ্যা। তাহলে এই তিনটা যোগ করলে কত হয়? 4, 6, 10 আর 8, 18। তাহলে এখানে 18 অ্যান্সার হবে। এখন অপশন টেস্ট করতে পারেন, দেখি এখানে 3 দ্বারা ভাগ যায় কোনটা কোনটাকে। 10কে যাবে না, এটা ভুল। 22কে যাবে না, এটা ভুল। 18 অথবা 24 হইতে পারে। আমরা প্রথমে 24কে দেখি। আমরা যদি 24কে 3 দ্বারা ভাগ করি, 3 আসতে 24, মাঝখানের সংখ্যাটা 8, এর পরের জোড় সংখ্যা হবে 10, তার আগের জোড় সংখ্যা 6, 6 আর 10 যোগ করলে গুণ করলে 192 হবে না। তাহলে এইটা হবে অ্যান্সার। এখন যার কাছে যেটা ভালো লাগে সেটা করতে পারেন। এবার আছেন এই অঙ্কটা দেখি। দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। চলেন প্রথমে আমরা এটা এক্স ধরে করি। ধরি একটি সংখ্যা এক্স। তাহলে অপর সংখ্যাটি কত হবে দেখি, বলেন তো অপর ক্রমিক সংখ্যাটি কত হবে? একটা সংখ্যা যদি এক্স হয়, অপর সংখ্যাটি কত হবে? ক্রমিক সংখ্যা যেহেতু বলছে, দুইটা ক্রমিক সংখ্যা পাশাপাশি সংখ্যা, যার কাছে যেটা সহজ লাগে সেটাই করতে পারেন। এখানে x+1 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 সমান বলছেন x-1 অথবা x+1, রাইট। এটা x+1ও হইতে পারে অথবা x-1ও হইতে পারে, দুইটাই হইতে পারে। একটা সংখ্যা x হইলে এর পরের সংখ্যা বললে x+1, এর আগের সংখ্যাটা বললে x-1, যে কোনো একটা হইতে পারে। আমরা x+1 নিয়েই করি। চলেন x+1 নিয়ে করি। এখন একটা সংখ্যা x পাইলাম আর একটা সংখ্যা x+1 পাইলাম। প্রশ্ন কি বলছে? দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। এখন আমাকে বলেন এখানে বড় কোনটা, x বড় নাকি x+1 বড়? x+1 বড়। তাহলে আমরা এই x+1 এর বর্গ করব। x+1, প্রশ্ন যেটা বলছে বর্গ মানে যে স্কোয়ার করা, স্কোয়ারের বাংলা হচ্ছে বর্গ। আর আরেকটা সংখ্যা x করলাম, বলছে অন্তর, অন্তর মানে বিয়োগ করলে কত হয়? 37 সমান 37। এই পর্যন্ত সবার ক্লিয়ার? এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? এখন আমরা এখান থেকে এক্স এর মান বের করব। যদিও এখনো বীজগণিতের ক্লাস হয় নাই, এই x+1 হোল স্কোয়ার সমান লেখা যায় x² প্লাস 2x+1 মাইনাস x²। এই মাইনাস x² কিন্তু এটা লিখলাম, মানে এই যে এই অংশ থেকে এইটুকু লিখতে পারি a+b হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b²। আপনাদের পরবর্তী ক্লাসে বীজগণিতের ক্লাস আছে, সেখানে এই সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। সমান কত? 37। এই প্লাস x² আর মাইনাস x² বাদ যায়, থাকলো কি 2x+1 সমান 37। এখান থেকে আমরা কি লিখতে পারি? বাংলিশ হয়ে গেছে, বাংলিশ হয়ে গেছে রে, বাংলিশ হয়ে গেছে। এইটা ইংরেজিতে লিখি, এইটা ইংরেজিতে লিখি। তাহলে 2x সমান 37 মাইনাস 1। তাহলে এইখান থেকে আমরা x এর মান যদি বের করি, 37 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এইবার একটু খেয়াল করে দেখেন তো, এইটা হচ্ছে মূল নিয়ম। এখন পরীক্ষার হলে করার জন্য আমার শেষ লাইনটা লাগবে, শেষ লাইনটা লাগবে। কি করছি? এখানে যে অন্তর দেওয়া ছিল সেখান থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করলে ছোট সংখ্যাটা পাচ্ছি, তাই না? এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা। কি করলাম? যেই অন্তর দেওয়া থাকবে সেই অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটা পাচ্ছি। তাহলে এখানে ভাগ কত হয়? 36 ভাগ 2 সমান 18। তাহলে এটা যদি 18 হয় তাহলে এটা 19। এটা 18, একটা 18 হলে আর একটা 19। বুঝতে পারছি কি?
তাহলে আমরা এখানে একটা নিয়ম শিখলাম, যদি দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকে সেখান থেকে যদি 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করি ছোট সংখ্যাটা পাবো। আবার যদি আপনারা এই 37-এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করেন তাহলে বড় সংখ্যাটা পেয়ে যাবেন। এটা আপনারা এই নিয়মেই বের করা যাবে। 37-এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলে দেখবেন 19 আসবে, মানে বড় সংখ্যাটা আসবে। তাহলে বিয়োগ করে যা থাকবে তার থেকে যদি 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করি ছোট সংখ্যা, যোগ করে 2 দ্বারা ভাগ করলে বড় সংখ্যা পাবো। চলেন এখন আমরা আর কিছু অঙ্ক করি। তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 30, ছোট সংখ্যাটি কত দেখি এটা বের করেন তো দেখি। আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা এই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করছি। ক্রমিক সংখ্যার অন্তর তো অলওয়েজ এক হবে না, এই ক্রমিক সংখ্যার অন্তর সবসময় এক হবে। ক্রমিক সংখ্যার অন্তর সবসময় এক হবে। ক্রমিক সংখ্যা মানে কি, এই যে 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পর 4, 4-এর পরে 5, দেখেন তো 1 এবং 2-এর অন্তর কত, 1, 2 এবং 3-এর অন্তর 1, 3 এবং 4-এর অন্তর 1, 4 এবং 5-এর অন্তর 1। এই যে পার্থক্য 1 দেখে এদের, পার্থক্য 1 দেখেই এদেরকে বলা হয় ক্রমিক সংখ্যা। আয়েশা বুঝতে পারছেন? ওকে, তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 30, তাহলে 30-কে 3 দ্বারা ভাগ করলে মাঝখানের সংখ্যাটা পেয়ে যাবো, তাই না? 10 পাইলাম, তাহলে মাঝখানের সংখ্যা 10, তার আগের সংখ্যাটা 9, তার পরের সংখ্যাটা 11। এইখানে একটা লেস লাগাই দিচ্ছে, বড় এবং ছোট সংখ্যার পার্থক্য 2। আরে ভাই, তিনটা ক্রমিক সংখ্যা হইলে ছোট সংখ্যার বড় সংখ্যার পার্থক্য সবসময় 2ই হবে, এটা নতুন কিছু না। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। তিনটা ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 57 হইলে মধ্যম সংখ্যাটি কত? কত হবে? তাহলে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 57, তাহলে 57কে 3 দ্বারা ভাগ করলে মধ্যম সংখ্যাটা পেয়ে যাব। কত হবে? 19। তাহলে মধ্যম সংখ্যাটা 19, তার আগের সংখ্যাটা কত দেখি। এই মধ্যম সংখ্যা যদি 19 হয় তার আগের সংখ্যাটি কত? 18। থ্যাংক ইউ 18। এই 17 বলে কে? 17 বলে কে? আপনার দেখি অনেক চালাক হয়ে গেছেন যারা 18 বলছেন। এখানে বলছে তিনটা ক্রমিক কি বিজোড় সংখ্যা, 19-এর আগের বিজোড় সংখ্যাটা হইল 17, যারা 18 বলছিলেন। 19-এর পরের বিজোড় সংখ্যাটা হইল 21। যদি বলতো তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 57, সেক্ষেত্রে হয়তো 18, 19, 20, সেক্ষেত্রে 18, 19, 20 হইতো। কিন্তু এখানে বলছে বিজোড় সংখ্যা, এটা যদি 19 হয় তার আগেরটা 17, তার পরেরটা 21। একটা সংখ্যা 720 থেকে যত বড় 820 হতে তত ছোট সংখ্যাটি কত? মাঝে মাঝে একটু ভয় দেখাইতে হয়। ধরি সংখ্যাটি এক্স, একটু এক্স এর কাছে যেতে হয় মাঝে মধ্যে, তাহলে একটু মনে সান্ত্বনা মেলে। কি বলছে, একটা সংখ্যা মানে এই এক্স 720 থেকে যত বড়, এক্স 720 থেকে কত বড় হয়, এক্স 720 থেকে কত বড় হইতে পারে? তাহলে এক্স থেকে 720 বাদ দিলে বুঝতে পারবো এই 720 থেকে এক্স কত বড়, এটা বিয়োগ করলে বুঝতে পারবো তো, তাই না? আবার বলছে 820 থেকে তত ছোট, এই এক্স 820 থেকে কত ছোট সেটা বুঝতে পারবো 820 থেকে এক্স বিয়োগ করলেই হবে। এখন প্রশ্ন অনুযায়ী বলছে এইখানে বিয়োগফল যত হবে এখানকার বিয়োগফলও ততই হবে, তার মানে এই দুইটা সমান। তাহলে এখান থেকে এক্স এর মান বের করব। এই এক্সকে যদি এপাশে নিয়ে আসি, এক্স প্লাস এক্স সমান কত হবে? এই 820 যোগ 720, তার মানে 2x সমান 820 যোগ 720। তাহলে এক্স সমান এই 820 যোগ 720 ভাগ 2। এই যে শেষেরটাই শর্টকাট, শেষেরটাই হলো শর্টকাট। শর্টকাটটা কি, একটা সংখ্যা একটা সংখ্যা এই যে 720 থেকে যত বড় 820 থেকে তত ছোট, এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে এই দুইটা যোগ করে যোগফলকে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার পেয়ে যাব। এই সংখ্যা দুটাকে যোগ করে যোগফলকে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার পেয়ে যাব। বুঝতে পারছি? এখন শুধু শর্টকাট যদি মুখস্থ করেন অনেক সময় ভুলে যেতে পারেন, তাহলে মূল নিয়মটা একটু জেনে রাখলেন। এই দুইটা সংখ্যার ব্যবধান নয়, দুইটা সংখ্যার ব্যবধান কেন, দুইটা সংখ্যার যোগফলকে। হৃদয় বলছেন এক্স মানে 720টা আবার বলবেন। ধরেন আপনার আপনার থেকে আপনার থেকে আপনার বড় ভাই, আপনার থেকে আপনার বড় ভাই যত বড়, আপনার থেকে আপনার বড় ভাই যত বড়, এটা হিসাবটা কিভাবে বের করবেন? ধরেন আপনার বড় ভাই বলা আছে, আপনার বড় ভাইয়ের বয়স হচ্ছে 70 বছর। এখন আপনি বলছেন আপনার থেকে আপনার বড় ভাই যত বড়, তাহলে কি করবেন? 70 থেকে আপনার বয়সটা যদি এক্স হয় তাহলে এক্স বিয়োগ করবেন না? তা আপনার বড় ভাই কত বছরে বড় আপনার থেকে? আপনার বয়স এক্স, আপনার বয়স এক্স, আপনার বড় ভাই কত বছরে বড়, তাহলে 70 থেকে এক্স বিয়োগ করবেন না? সেটাই করছি।
এখন আপনার ছোট ভাই আপনার থেকে কত বছরের ছোট, আপনার ছোট ভাই আপনার থেকে কত বছরের ছোট, তখন কি করবেন? আপনার ছোট ভাইয়ের বয়স যদি ধরেন, আপনার ছোট ভাইয়ের বয়স যদি হয় ধরেন 50, তখন আপনি কি করবেন? এক্স থেকে আপনার বয়স থেকে 50 বিয়োগ করবেন। সেটাই করা হয়েছে এখানে। এই দুটো সমান, দুইটার ব্যবধানকে দুই দ্বারা ভাগ করে যোগ দিলেই হয়ে যাবে। ওকে, আমরা তাহলে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে এক্স কে 7 দ্বারা ভাগ করা হয়, যদি এক্স কে 7 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ 5 হয়। যদি 3x কে 7 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হয়? এখন এক্স না না ধরে এখানে কোনো একটা সংখ্যা ধরেন, এমন একটা সংখ্যা ধরেন যেটাকে, হ্যাঁ বিরতি দিব জটিল সংখ্যা শুরু করার আগে বিরতি দেব। এক্স এমন একটা সংখ্যা ধরেন যেটাকে 7 দ্বারা ভাগ করলে 5 5 ভাগশেষ থাকে। এরকম একটা সংখ্যা বলেন তো। কেউ বলছেন 12, কেউ বলছেন 40। এই যে একজন 40 বলছেন, আমরা 40 ধরে নেই। দেখেন, 40কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, 5 7 35, ভাগশেষ থাকে 5, তাই না? এই 40কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত? 5। এখন বলছে ওই সংখ্যার 3 গুণ, এই যে এখানে সংখ্যাটা ছিল এক্স, আমরা যদি এক্স সমান 40 ধরে নেই, যদি এক্স সমান 40 ধরে নেই, তাহলে দেখলাম যে এই সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 5। এখন এই সংখ্যার 3 গুণ, 3x সমান কত হয়? 3x সমান কত হয়? তাহলে 3 গুণন 40 সমান 120। 3 গুণকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? তাহলে 120কে এবার 7 দ্বারা ভাগ করেন তো দেখি ভাগশেষ কত থাকে। তাহলে সাতককে 7, এখানে হবে 5, উপর থেকে একটা শূন্য নামাবো, 7 7 49, 1। এই যে ভাগশেষ 1 থাকে। এখন 40 একটু বড় সংখ্যা, আপনি সব থেকে ছোট সংখ্যা নিতে পারেন 12। 12কে 7 দ্বারা ভাগ করলে দেখবেন ভাগশেষ থাকে 5। সরি, হ্যাঁ ভাগশেষ থাকে 5, সাতককে 7, এই যে সাতককে 7, ভাগশেষ থাকে 5, বইয়ে যেটা দিয়ে করা আছে। এখন 12 না নিয়ে কেউ অন্য কোনো সংখ্যা নিতে পারে, অন্য যে কোনো সংখ্যা নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ 12 দিয়েও করা যায়, 12 দিয়ে বইয়ে করা আছে দেখেন। এখন এখানে কমেন্টে একজন 40 বলছে বলে আমি 40 দিয়ে করে দিলাম। জান্নাতুন্নেসা সুন্দর একটা সমাধান দিচ্ছেন। ভাগশেষ যেটা 5, 5-এর 3 গুণ হইলো 15, 15কে 7 দ্বারা ভাগ করলে, 15কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1, তাহলে অ্যান্সার 1। এটাও রাইট, এটাও রাইট। এটার পিছনে লজিক আছে একটা, লজিকটা আপাতত না বলে ক্লাস লম্বা হয়ে যাচ্ছে অনেক। হ্যাঁ সুমন যেটা বলছেন ভাগশেষ একটু 3/7, তাহলে একটা সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ 23 থাকে। যদি ওই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে, এটা আপনারা নিজেরা করবেন, যদিও বইয়ের মধ্যে সমাধান দেওয়া আছে। আচ্ছা, অনেকেই এই অঙ্কটা বুঝতে পারেন নাই, এই অঙ্কটা অনেকেই এর আগে বুঝতে পারেন নাই। এবার একটু বোঝার চেষ্টা করি। দুইটা ক্রমিক অখণ্ড সংখ্যার মানে পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 49, বর্গের অন্তর, সংখ্যাদ্বয়ের অন্তর বলে নাই, সংখ্যাদ্বয়ের অন্তর বলে নাই, বলছে সংখ্যা দুটো বর্গের অন্তর হচ্ছে 49। দুটো ক্রমিক সংখ্যার অন্তর সবসময় এক, কিন্তু বর্গের অন্তর তো এক হবে না, কম বেশি হতে পারে। যেমন 2 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, তাই না? দুটো ক্রমিক সংখ্যা, এই দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কত? 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, মানে 9 - 4 সমান কত? 5। তাহলে 2 এবং 3-এর বর্গের অন্তর হলো 5, বর্গের অন্তর 5, কিন্তু সংখ্যা দুইটার অন্তর আবার কিন্তু এক, এটা ঠিক ঠিক আছে। অখণ্ড বলতে পূর্ণ মানে ভগ্নাংশ বা দশমিক নয়, এই কথা বলছে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি শর্টকাট ব্যবহার করব? যেহেতু বর্গের অন্তর দেওয়া আছে, যদি ছোট সংখ্যা বের করতে বলে তাহলে 49 থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তার মানে 48/2 সমান 24, এটা অ্যান্সার। যদি বড় সংখ্যা বের করতে বলে 49 সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ, মানে 50/2 সমান 25, মানে একটা 24 হলে আর একটা 25। এখন আপনারা এটা হিসাব করে দেখতে পারেন, এই 25 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার এটা হিসাব করলে 49 হবে, এটা 100% শিওর। আপনারা এটা করে দেখতে পারেন, এটা আপনারা করে দেখতে পারেন। এটা অপশন টেস্ট, এটা অপশন টেস্ট করা একটু সময় লাগবে, এটা অপশন টেস্ট করা থাকে আপনারা এই এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন। ওকে, এই অঙ্কটা এই অঙ্কটা অপশন টেস্ট করেন। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি। একটা সংখ্যা 2, তার বর্গ করলে হবে 4, আর এর বর্গমূল কত? √2। এটা বিয়োগ করলে কি 14 হয়? 14 হবে? হবে না, তাহলে এটা হবে না। 4 হিসাব করে দেখি, 4-এর বর্গ করলে কত হবে? 16, আর 4-এর বর্গমূল হচ্ছে 2,
16 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 14। এটা মিলে গেছে, তাহলে এটা অ্যান্সার। বাকি দুটো হবে না। কিছু মানে বাস্তব সংখ্যার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ অঙ্কই হচ্ছে কি অপশন টেস্ট করার সুবিধা। সাইফুল সাইফুল ইসলাম বলছেন ম্যাথ টিউটর বুকে ভালো করে করছে, ঠিক আছে, আপনি সেখান থেকে করেন, সমস্যা নেই। 100 এর চেয়ে বড় এবং 150 থেকে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে সেটা আপনারা এখন অ্যান্সার করবেন, কারণ আমি এটা গত ক্লাসে আমি বলছি, যে রেকর্ড ক্লাসটা দিয়েছিলাম সেখানে বলছি, এটা আপনারা অ্যান্সার করেন। এখন কেউ বই দেখবেন না, মাল্টিপল অ্যান্সার থাকবে না, ম্যাথের ক্ষেত্রে মাল্টিপল অ্যান্সার থাকবে না, থাকলে সেটা স্কিপ করবেন। এটা ইংরেজি না যে জিরান পার্টিসিপল আবার অ্যাডজেক্টিভ সব একসঙ্গে থাকবে, তখন দুইটা অ্যান্সার হয়ে যেতে পারে, ভার্বাল নাউন এইসব একসঙ্গে থাকবে, ব্যাপারটা এরকম না। ও আমার মতো করে করছে। আসলে আমার কাছে ম্যাথ টিউটর বইটা নাই, থাকলে দেখতাম, তাহলে সুবিধা হইতো। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আমি একটু ম্যাথ টিউটর বইটা তাহলে নিয়ে নেব। 10। আচ্ছা, আমি আপনাদের একটু সময় দিলাম, সেই 10টা মৌলিক সংখ্যা কি কি লিখে ফেলেন দেখি। 100 থেকে 150-এর মধ্যে, দেখি কে কে মুখস্থ করছেন 100 থেকে 200-র মধ্যে, এখানে বের হয়ে আসবে। 101, 103, 107 লিখছেন, 109, 13, 27, 31, 37, 39, 49। ওকে, মৌলিক সংখ্যার কোনো শর্টকাট নাই, মৌলিক সংখ্যার কোনো শর্টকাট নাই। ওকে, থ্যাংক ইউ, আপনারা অনেকেই পারছেন, আপনারা তার মানে রেকর্ডটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত, এটা বের করে ফেলেন। 107 বের করছেন তাহসিন ফারজানা, আফরিন সুবর্ণা বলছেন 107, শাহ মোহাম্মদ তামিম একদম যোগ করে দেখাইছেন, থ্যাংক ইউ। 1 থেকে 100 পর্যন্ত শর্টকাট 4 4 2 2 3 2 2 3 2 1, এটা শর্টকাট মুখস্থ করলে আপনি এটা বলতে পারবেন যে 1 থেকে 10-এর ভিতরে কয়টি, 10 থেকে 20-এর ভিতরে কয়টি, এটা বলতে পারবেন, কিন্তু কোনটা কোনটা মৌলিক সংখ্যা এটা জানতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আপনারা অনেকেই পারছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা আপনাদের হোমওয়ার্ক, এগুলো আমি করাইছি, এখন আপনারা নিজেরাই করবেন, এটাও হোমওয়ার্ক। এখানে দেখেন, একটি সংখ্যার 1/4 1/3 মান 15, মানে একটা সংখ্যা যদি এক্স হয়, এই এক্স এর 4/1 নিলে যা হবে, তার 3/1 নিলে যা হবে, তার মান হলো 15। মানে এক্স ইন্টু 1/4 ইন্টু 1/3 ইজ ইকুয়াল টু 15। এখান থেকে এক্স এর মান বের করবেন, এক্স এর মান হবে 15, এটা ভাগ আছে এপাশে এসে 4 গুণ হবে, 3 ভাগ আছে এপাশে এসে 3 গুণ হবে, তাহলে গুণ করলে কত হবে? 180, এটা অ্যান্সার। হ্যাঁ, 12 15 গুণ করলে 180। ওকে, যদি 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি বিজোড় হয়, তাহলে প্রথম এবং শেষ সংখ্যা অবশ্যই কি হবে? যদি 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার, আমরা এটা একটু টেস্ট করি। ধরেন আমি নিলাম 1 2 3, যোগ করলে কত হয়? 1 আর 2 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে কত? 6। এখানে বলছে যোগফল বিজোড়, তার মানে 1 2 3 হচ্ছে না। আমরা দেখি 2 3 4 নেই, 2 3 5, 5 আর 4 9, এইটা বিজোড়। তাহলে এই যে বিজোড় হলো, 3টা ক্রমিক সংখ্যা নিয়ে দেখলাম যোগ করলে বিজোড় হয় কখন? যদি প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা জোড় হয়। আর প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যদি বিজোড় হয়, তখন যোগফলটা জোড় হবে। এটা এইভাবে আপনারা টেস্ট করতে পারেন। 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে উক্ত 5টি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বিজোড় সংখ্যা হবে? ঠিক আগের অঙ্কটার মতো এটা আপনারা অপশন টেস্ট করবেন, বা আগের অঙ্কটার মধ্যে আপনারা এটা টেস্ট করে দেখবেন। ঠিক আছে, এটা আপনারা নিজেরা টেস্ট করবেন। ওকে, দেখেন এখানে বলছে 24 সংখ্যাটির ভাজক সংখ্যা কত। এই প্রশ্নটার অর্থটা হইল 24কে নিঃশেষে, মানে ভাগ করা যাবে নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, মানে ভাগশেষ শূন্য হবে, এইরকম সংখ্যা কয়টি আছে সেটা বের করতে বলছে। দেখেন, 24কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, এরকম সংখ্যা হচ্ছে 1 2 3 4 6 8, তারপরে হইল 12 24, এগুলোই তো। 1 2 3 4 6 8 12 24, তাহলে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে 24 সংখ্যাটির ভাজক হইল 8টি।
এটা অ্যান্সার। তাহলে আমরা কিভাবে এটা আসলে আমরা দেখলাম যে যে কোনো সংখ্যাকে তো এক দ্বারা ভাগ করা যাবেই, এটা 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4, 6, 8, 12, 24 এটা ভাগ করা যায়। আমরা জাস্ট এটা জানি, উৎপাদক বের করলে তো হবে। সেটা আসতেছি। আরেকটা উপায় আছে। আরেকটা উপায় হচ্ছে এই 24 সংখ্যাটার উৎপাদক বের করেন, মৌলিক উৎপাদক বের করেন। কতগুলো মৌলিক উৎপাদক আছে? 2 দ্বারা 24কে ভাগ করলে হবে 12, 2 দ্বারা 12কে ভাগ করলে হবে 6, 2 দ্বারা 6কে ভাগ করলে হবে 3। তার মানে 24কে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এই তিনটা 2 গুণ করলে কত হয়? মানে তিনটা 2 মানে 2-এর উপরে পাওয়ার হচ্ছে 3 গুণ এখানে 3। 3-এর উপর কোনো পাওয়ার নাই, মানে একটা এক পাওয়ার আছে। আমরা সূচকের ক্লাসে কিন্তু এসব শিখব। এইখান থেকে আমরা যেটা করতে পারি, এই যে 3, এই 3-এর সাথে উপরে যে পাওয়ার 3, 3-এর সাথে 1 যোগ, এই যে উপরে পাওয়ার 1, এই 1-এর সাথেও 1 যোগ, মানে প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ করে পাওয়ারগুলো যদি গুণ করে দেই, টোটাল ভাজক সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 3 আর 1 যোগ করলে 4, 4 আর 2, এখানে 1 আর 1 যোগ করলে 2, 4 আর 2 গুণ করলে 8। এই যে 8টা আমরা যে এই যে ম্যানুয়ালি গুণে গুণে বের করছি, সেটা আমরা এইভাবে সূত্রের সাহায্যেও বের করতে পারি। এইটুকু কি আমরা বুঝতে পারছি? এইটুকু কি বুঝতে পারছি? মনিরা আজাদ বলছেন এটার ভিত্তি কি? ধরেন আমি আরেকটা সংখ্যা নেই, ধরেন আমি সংখ্যা নিলাম একটা 60, 60-এর ভাজক বের করব। তাহলে প্রথমে এটাকে মৌলিক উৎপাদকের সাহায্যে বের করব। যেমন 2 আর 60, 2 দ্বারা 60কে ভাগ করলে 30, 2 দ্বারা 30কে ভাগ করলে 15, 15কে 3 দ্বারা ভাগ করলে 5। তার মানে 60 সমান আমরা লিখতে পারি 2 গুণন 2 গুণন 3 গুণন 5, অর্থাৎ এই দুইটা 2 মানে 2-এর উপর পাওয়ার 2 গুণ 3-এর উপর কোনো কিছু নাই মানে পাওয়ার 1, 5-এর উপর কোনো কিছু নাই মানে পাওয়ার 1। তাহলে এই যে পাওয়ারগুলো যে আছে, এই যে উপরে যে পাওয়ারগুলো আছে, পাওয়ার প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ, প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ, প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ, যোগ করে এগুলো গুণ করে দিব। গুণ করলেই টোটাল এই যে 60-এর ভাজক কয়টি সেটা বের হয়ে যাবে। তাহলে 2 আর 1 যোগ করলে 3, গুণন 1 আর 1 যোগ করলে 2, গুণন 2 কত হয়? 12। তাহলে 60কে ভাগ করা যাবে এরকম টোটাল সংখ্যা আছে 12টি। পান্না বলছেন 3 যোগ 1, বুঝলাম, 1 যোগ 1। এই যে পাওয়ার, আমি বলছি পাওয়ার যা থাকবে, আমি যদি এখানে একটা সংখ্যা লিখি 5, এই সংখ্যা, এই 5-এর উপরে একটা পাওয়ার 1 থাকে, এই 1 লেখা হয় না। এইখানে একটা 1 আছে, সেটা লেখা হয় না, এই জন্য এই 1-এর সাথে 1 যোগ। এই যে 5, এর উপরে পাওয়ার একটা 1 আছে, এই 1-এর সাথে একটা 1 যোগ। পান্না বুঝতে পারছেন? পান্না বুঝতে পারছেন কিনা? সাদিয়া বুঝতে পারছেন? আমি বলতেছি নিয়মটা বুঝতে পারছেন কিনা। জাস্ট উপরে যে পাওয়ার থাকবে, প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ করব এবং যোগফলগুলো গুণ করে দিব। গুণ করলেই টোটাল ভাজক সংখ্যাটা বের হবে। নিয়মটা বুঝতে পারছেন কিনা? পান্না বুঝতে পারছেন? সাদিয়া বুঝতে পারছেন? হ্যাঁ, এটা সকল সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য, সকল সংখ্যাই, সকল সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য। আর এটা সম্ভবত অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে কোনো একটা ম্যাথে এরকম, মানে এটা লেখা আছে, মানে এটা নিয়ে মাঝে মাঝে অঙ্ক আসতে দেখা যায় ন্যাশনাল ভার্সিটিতে। পাওয়ার যত আসে আসুক, তার সাথে 1 যোগ করব, যোগ করে যোগফলগুলো গুণ করে দিব। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি কিনা? এখন আচ্ছা, বেসিক ম্যাথে ছিল, আচ্ছা ঠিক আছে, আমি ভুলে গেছি, সেই অনেক আগে করছি তো। এইবার এখানে কয়েকজন প্রশ্ন করছেন যে এটার ভিত্তিটা কি, এটার লজিকটা কি, এটা মিলতেছে কেন। এটা লজিকটা তো জানতে হবে, তাই না? থিওরি অফ নাম্বার, আচ্ছা ঠিক আছে, থিওরি অফ নাম্বার আমি ভুলে গেছি, সম্ভবত এটা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছে। আচ্ছা, এইটার লজিকটা কি, চলেন আমরা একটু লজিকটা দেখি। এই যারা অনার্সে পড়েন তারা একটু লজিকটা দেখেন, ওখানে তো লজিকটা হয়তো বা লেখা আছে। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা এই 24 নিয়ে কাজ করি, চলেন 24 নিয়েই কাজ করি। আমার খাতা শেষ হয়ে গেছে, একটু খাতা নেই, দাঁড়ান। দেখেন এই যে 24, এই সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি 2 এর উপর পাওয়ার 3 গুণ কত? 3। এইভাবে লিখতে পারি কিনা? আমরা কিন্তু একটু আগে যে বের করছি, যে এখানে বের করছি, এই যে 2 এর উপর পাওয়ার 3 গুণ 3 এর উপর পাওয়ার 1। আচ্ছা, এখন এই যে 2 এর উপর যে পাওয়ার 3, তার মানে
আমরা যদি এইখানে একটা সেট লিখি, ধরেন একটা সেট, এখানে হলো 2 এর উপর পাওয়ার 3, এখানে 3 এর উপরে পাওয়ার 1। খেয়াল করেন, 2 এর উপর পাওয়ার 3 মানে আমি এখানে 0 থেকে 3 পর্যন্ত লিখতে পারবো। ধরেন আমি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 3। তাহলে 2 পাওয়ার 0 মানে হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান 1 হয়। কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়। সূচকের ক্লাস আমি প্রমাণ করে দেখাবো। তাহলে এটার মান হলো 1। তাহলে 2 এর উপর পাওয়ার 1 মানে 2, 2 এর উপর পাওয়ার 1 মানে 4, 2 এর উপর পাওয়ার 3 মানে 8। আবার 3 এর উপর পাওয়ার যে 1, এটা 3 এর উপর 0, তারপর 3 এর উপরে 1, তাই না? তাহলে 3 এর উপর 0 মানে 1, 3 এর উপর 1 মানে 3। এখন দেখেন তো, 1 2 4 8 1 3 এগুলো কি 24-এর ভাজক কিনা? মানে এই সংখ্যাগুলো দ্বারা 24-কে ভাগ করা যায় কিনা? যায়, যায় কিনা বলেন? যায় না? যায়। এখন গুণ করছিলাম, তাই না? গুণ করছিলাম, খেয়াল করে দেখেন তো, এই যে 2 পাওয়ার 3, পাওয়ার 3, কিন্তু এখানে ভাজক কয়টা পাইছি? এখানে টোটাল ভাজক কয়টা? এখানে টোটাল ভাজক কয়টা? টোটাল ভাজক 4টা না? টোটাল ভাজক 4টা। এখানে 3 টু দি পাওয়ার 1, এখানে ভাজক কয়টা? 2টা। এখানে ভাজক 2টা। তাহলে এখানে 4টা, এখানে 2টা। তাহলে এই 4 এবং 2 গুণ করলে 8 হয়। এখন প্রশ্ন হলো গুণ করলাম কেন? এবার কিন্তু আপনাদের মনে প্রশ্ন থাকবে গুণ করলাম কেন। এইবার দেখেন, আমি এগুলো মুছে দেই, শুধু ভাজকগুলো লিখি। এই ভাজকগুলো লিখি, 1 2 4 8। এখানে যদি ভাজকগুলো লিখি, 1 3। দেখেন এইখানে যে 4টা আর এখানে যে 2টা, সবগুলো ভাজক কি আসছে? আসে না। এইবার এই যে গুণ করে দেন, ভাজকগুলো আসলে এইভাবে বের করবো। এই যে 1-এর সাথে 1 গুণ করলে 1, 1-এর সাথে 3 গুণ করলে 3, আবার 2-এর সাথে 1 গুণ করলে 2, 2-এর সাথে 3 গুণ করলে 6, 4-এর সাথে 1 গুণ করলে 4, 4-এর সাথে 3 গুণ করলে 12, 8-এর সাথে 1 গুণ করলে 8, 8-এর সাথে 3 গুণ করলে 24। দেখেন, এখানে আমি 1 থেকে এই যে 24-এর যে ভাজকগুলো যে আমি প্রথমে লিখছিলাম, 1 2 3 4 6 8 12 24, সেগুলো এখানে বের হয়ে গেছে। হয়েছে না? কি করে বের করলাম? গুণ করে। এইবার কি বুঝতে পারছেন যে পাওয়ারের সাথে 1 কেন যোগ করছিলাম? পাওয়ারের সাথে 1 কেন যোগ করছিলাম বুঝতে পারছেন? এই যারা অনার্সে এই থিওরি পড়ছিলেন, আপনারা এবার বুঝতে পারছেন? যদিও অনার্সের বইয়ে সম্ভবত এইভাবে দেওয়া নাই। আরেকবার যদি বুঝতে পারেন তাহলে আপনি এই রেকর্ডটা দেখে নেবেন প্লিজ। গণিতবিদের কোনো কাজ ছিল না, হাবিজাবি লেখছে না। ওকে, ডিভাইজার ফাংশন থিওরেম আছে। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছেন, ভাই 50-এরটা এইভাবে করে দেখেন তো। তাহলে আমরা 50-কে ভাগ করি, 2 দ্বারা 50-কে ভাগ করলে হবে 25, 5 5 25। তাহলে 2 গুণন 5 গুণন 5, এটা হলো 50 সমান লেখা যায়। তার মানে 2 গুণন 5-এর উপর স্কোয়ার। এখানে 2-এর উপর পাওয়ার 1, 5-এর উপর পাওয়ার 2। তাহলে কি করব? এই যে 2-এর উপর পাওয়ার যে 1, এই 1-এর সাথে 1 যোগ, গুণ এই যে 5-এর উপর পাওয়ার 2, তাহলে এই 2-এর সাথেও 1 যোগ। তাহলে কত হলো? এখানে 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, গুণ করলে কত হয়? 6, 6টা। এবার বুঝতে পারছেন? জীবন সরকার বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এবার বইয়ের অঙ্কগুলো করি, চলেন। 1024 সংখ্যাটির ভাজক কত? বইয়ের অঙ্ক আমি করব না, আপনারা করবেন। বইয়ের সমাধান দেওয়া আছে, এখন আপনারা নিজেরা সমাধান করবেন। তবে আমি যেটা করে দিব সেটা হইল জোড় ভাজক আর বিজোড় ভাজক। এইটা একটু আমরা দেখি। জোড় ভাজক আর বিজোড় ভাজক, যেমন 900 এর বিজোড় ভাজক কতটি? খুব সহজ হিসাব। না, 2 বার 5 নেওয়া যাবে না জীবন। এখানে একই সংখ্যা যেগুলো থাকবে, এই যে একই সংখ্যা, একই সংখ্যা যেগুলো থাকবে সেগুলোকে এইভাবে পাওয়ার যুক্ত করে লিখতে হবে। পাওয়ার যুক্ত করে লিখতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। বইয়েরটা যা করা আছে আমি তাই করতাম। এই 1024, 1024কে 1024কে লেখা যায় 2 গুণ 2 গুণ, আপনারা ভেঙে ভাঙবেন, আমি ভাঙতেছি না। এরকম কয়টা 2? 10টা 2 আছে, এরকম 10টা 2 আছে। তাহলে এর ভাজক কত? তাহলে আমরা এই যে 1 যোগ করে দেবো, মানে 11টি। এই যে একটা কেন বেশি হইলো, ওই যে একটু আগে দেখাইলাম। এবার আসেন 900 এর ক্ষেত্রে দেখি। 900কে যদি আমরা ভাঙ্গি, 900কে যদি ভাঙ্গি, তাহলে আমরা লিখতে পারি 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন
5 গুণ 5, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। যদি বলতো 900 এর ভাজক কতটি, বিজোড় না ভাজক কতটি, যদি এই কথা বলে, তাহলে আমরা কি করতাম, এই যে পাওয়ার 2 আছে, 2 এর সাথে 1 যোগ, এই যে পাওয়ার 2 আছে, এই 2 এর সাথেও 1 যোগ, এই যে এখানে পাওয়ার 2 আছে, এই 2 এর সাথেও 1 যোগ, সবগুলো গুণ করে দিতাম। তাহলে কত হয়, 2 আর 1 যোগ করলে 3 গুণ 3 গুণ 3, টোটাল 27টা। তাহলে 900 এর টোটাল ভাজক আছে 27টা। বুঝতে পারছি? এইবার বলছে বিজোড় ভাজক। যখন বিজোড় ভাজক বলবে, আমরা দেখব উৎপাদকগুলোর মধ্যে বিজোড় সংখ্যা কয়টি আছে, বিজোড় সংখ্যার উপর পাওয়ার কয়টা আছে, এই একটা, এই একটা। তাহলে আমরা যে জোড় বাদ দিব, মানে বিজোড় বলছে তো, আমরা শুধু এই কয়টা হিসাব করব। অর্থাৎ 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। তাহলে এইখানে 2 এর সাথে 1 যোগ, গুণ এখানেও 2 এর সাথে 1 যোগ, তাহলে কত হয়, 3 গুণ 3। তার মানে বিজোড় ভাজক আছে 9টি। বিজোড় ভাজক আছে কয়টি, 9টি। বুঝতে পারছি? যদি বলতো জোড় ভাজক, এবার বলেন তো দেখি জোড় ভাজক কয়টি আছে, এই 900 এর মধ্যে জোড় ভাজক কয়টি আছে, এই তিনটি। তিনটি না, দেখেন টোটাল ভাজক হইল 27টা, টোটাল ভাজক 27টা। তার মধ্যে আপনারা বের করলেন বিজোড় 9টা, বিজোড় 9টা। তাহলে বাকি যেগুলো আছে সেগুলো জোড়, বাকি যেগুলো আছে এই 27 - 9 = 18, এই 18টা জোড়। যারা 3 বলছেন, মানে আপনি শুধু এটা হিসাব করছেন না, এটা হিসাব করলে হবে না, এটা হিসাব করলে হবে না। প্রথমে বিজোড়টা আমি বের করে ফেললাম, মানে বিজোড় যুক্ত যে বিজোড় যে উৎপাদকগুলো আছে তাদের পাওয়ারগুলো থেকে আমরা বিজোড় ভাজক বের করলাম। তাহলে টোটাল ভাজক থেকে বিজোড়টা বের করে দিলে আমরা জোড় ভাজক পেয়ে যাব। এখন কেউ যদি বলেন যে এখানে শুধুমাত্র তো জোড় একটা আছে, তার উপর পাওয়ারের সাথে আমরা 1 যোগ করে দিয়ে 3, তাহলে 3টা হইতো। এটা হবে না। কেন হবে না জানেন? এখানে একটা লজিক আছে। লজিকটা হলো, আমি দেখেন এই যে বিজোড় ভাজকগুলো যে বের করলাম, এখানে একটা হিসাব আছে কি, ধরেন এই যে 3 স্কোয়ার মানে কত, 1, 3, 9, এগুলো বিজোড় সংখ্যা। 5 স্কোয়ার মানে 5, এই 1, 5, 9, আমি এদের সাথে এদেরকে গুণ করছি, এদের সাথে এদেরকে গুণ করছি, এগুলো এগুলো গুণ করছি, গুণ করে যে গুণফল পাইছি সেটা হলো 900 এর বিজোড় ভাজক। কিন্তু যখনই আমি 3-এর সাথে একটা 2 গুণ করে দিব, 3-এর সাথে একটা 4 গুণ করে দিব, সেইটা হয়ে যাবে জোড়, সেটা হয়ে যাচ্ছে কি জোড়। এই জন্য বিজোড়েরগুলো শুধু বিজোড়ের সাথেই হিসাব করে ফেলছি, বিজোড়েরগুলো শুধু বিজোড়ের সাথেই হিসাব করছি, কিন্তু জোরের সাথে, জোরের যখন হিসাব করতেছি তখন সেটা জোর বিজোড় সবার সাথেই হিসাব হচ্ছে, তখন সেটা জোর বিজোড় সবার সাথে হিসাব হচ্ছে। এই জন্য যদি কখনো জোর ভাজক বের করতে বলে, আগে বিজোড় ভাজক বের করতে হবে, বিজোড় ভাজক বের করে টোটাল ভাজক থেকে বিজোড় ভাজকটা বিয়োগ করতে হবে। তাহলে সরাসরি কোনো কি নাই, নিয়ম এরকমটা নাই। বুঝতে পারছে কি? হ্যাঁ, জোর বললেও আগে বিজোড়টা বের করে নিতে হবে, এটাই কথা। ওকে, তাহলে এখন বইয়ের মধ্যে যে ভাজকগুলো আছে, যেমন 2940-এর বিজোড় ভাজক, এটা আপনারা নিজেরা করবেন। 540-এর জোড় ভাজক, তাহলে এই যে 540-এর মোট ভাজক বের করবেন, মোট ভাজক বের করবেন, মোট ভাজক থেকে কি করবেন, বিজোড় ভাজক বের করে সেটা বিয়োগ করবেন, বিজোড় বিয়োগ করলে আপনারা তখন কি পাবেন, জোড় ভাজক পাবেন। বুঝতে পারছি? তাহলে এগুলো আপনারা নিজেরাই করবেন। এবার আমরা জটিল সংখ্যা শিখব। হ্যাঁ হ্যাঁ, ভাজক উৎপাদক একই জিনিস, সমস্যা নেই, একই জিনিস। এখন যেই টপিকটা পড়ব জটিল সংখ্যা, যাদের এইচএসসিতে ম্যাথ ছিল না তাদের জন্য একদম নতুন একটা টপিক, তবে খুবই কঠিন, বিন্যাসের মতো কিছুটা। সমাবেশের ক্লাসে আপনাদের কিন্তু এই যে একটু আগে যেটা ভাজকের ব্যাপারটা শিখাইলাম, এটা কিন্তু সমাবেশের ক্লাসেও আমি ধরবো, সমাবেশের ক্লাসে কিন্তু এই টপিকটা আছে। আজ থাক না, এই 15 মিনিট লাগবে ক্লাসটা শেষ করতে। জটিল সংখ্যার বেশি কিছু নাই, জটিল নামটা জটিল হলো খুবই সহজ। দেখেন, প্রথমে যদি বলি √16 এর মান কত, দেখি আপনারা অ্যান্সার করেন তো, √16 এর মান কত? রাজীব বলছেন +-4, ওকে থ্যাংক ইউ। রাকিব বলছেন +-4। শোনেন, এটার অ্যান্সার শুধু 4, -4 হবে না, হ্যাঁ। এই যে এই চিহ্নটা থাকলে সেটার অ্যান্সার শুধু 4, এই চিহ্নটা থাকলে সেইটার অ্যান্সার শুধু 4। ইউটিউবে দেখবেন সম্ভবত 4 মিনিটের একটা ভিডিও আছে আমার, হ্যাঁ, এই রুট চিহ্ন নিয়ে 4 মিনিট একটা ভিডিও আছে, ভিডিওটা সবাই দেখে ফেলবেন। তাহলে √16 মানে হচ্ছে
ফোর। হ্যাঁ, কেউ গ্রাজুয়েশন ক্লাস করেনি, রাইট। তাহলে √16 মানে ফোর, এটার কথাটার অর্থ কি? এই ফোরের উপর যদি স্কোয়ার করি, এই যে রুট রুট চিহ্নটার ভিতরে যে মানটা আছে সেটা আমরা পাচ্ছি। কিন্তু যদি আমি বলি √−16 এর মান কত, এখানে বলেন তো দেখি। ABCD কোনটি অ্যান্সার হবে? সবাই দ্রুত অ্যান্সার করুন। এটা -4 হবে না কেন? -4-এর উপর যদি আমি স্কোয়ার করি তাহলে হয় +16, অর্থাৎ এখানকার -16 আসতেছে না। যদি ফোর নেই, ফোরের উপর স্কোয়ার করলেও 16 আসতেছে, অর্থাৎ +-4 নিলে হচ্ছে না। তাহলে এটা কোনোটি নয় সঠিক উত্তর। এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে এটাই সঠিক উত্তর। এবার আমরা তাহলে এই ধরনের সংখ্যাকে কি বলে সেটা নিয়ে আমরা একটু দেখি। ধরেন আমি একটা ইকুয়েশন লিখি। এটা তাহলে মুছে দেই। আমি একটা ইকুয়েশন লিখলাম এরকম, x² + 1 = 0। বলেন তো ইকুয়েশনটা কি ঠিক আছে? আপনারা বলেন ইকুয়েশনটা কি ঠিক আছে? ঠিক নাই না? আচ্ছা, অনেকে বলছেন না, অনেকে বলছেন হ্যাঁ, একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে x² সমান কি লিখতে পারি? -1। x² = -1। এখন এখন বাস্তব জগতে, মানে বাস্তব সংখ্যার জগতে এক্স এর এমন কোনো মান নাই যার বর্গ করলে আমরা এই -1 পাবো। ঠিক আছে? মানে বাস্তব সংখ্যায় কোনো সংখ্যার কোনো সংখ্যার কি হতে পারে না? বর্গ ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক হতে পারে না। যারা সায়েন্সে ছিলেন বা এইচএসসিতে ম্যাথ করছেন তারা জানেন। তাহলে এটা তাহলে বাস্তব সংখ্যার মধ্যে এটা নাই, তাহলে এটা জটিল সংখ্যার মধ্যে আছে, কমপ্লেক্স নাম্বারের মধ্যে আছে। এখান থেকে আমরা লিখতে পারি x √(-1), x √(-1). গণিতবিদ অয়লার এই সংখ্যাটাকে, এই যে √(-1), এটাকে ইমেজিনারি সংখ্যা বলছে, অর্থাৎ আই দ্বারা প্রকাশ করছে। আই সমান √(-1), হ্যাঁ, আই সমান √(-1). এটা বিজ্ঞানী গণিতবিদ অয়লার উনি বলছেন আই সমান √(-1), উনি এটা ধরে নিছেন যে আই ইমাজিনারি নাম্বার। তাহলে আমরা এইখানে শুধু এইটা মনে রাখবেন যে আই সমান √(-1). তাহলে i² সমান কি হবে? -1। i² সমান -1, এই দুটো একটু মনে রাখেন। আই সমান √(-1), এইটা মনে রাখলেই হবে, শুধু এইটুকু মনে রাখলেই হবে। তবে i² সমান কি আসবে? -1। এইবার এবার একটু আমরা দেখি। দেখেন তো আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি? √(a.√(b) সমান √(ab)। আমরা একটু টেস্ট করে দেখি তো। ধরেন আমি একটা সংখ্যা লিখলাম √4.√9, তাহলে কত হয়? 2 ইন্টু এই √9 মানে 3 সমান 6। আবার এই দুটাকে যদি একসঙ্গে লিখি, দেখেন √4.√9 সমান √4 × 9, অর্থাৎ √36 সমান 6। তার মানে এইটা আর এটা কি পরস্পর সমান, অর্থাৎ √(a .√(b) সমান √(ab) লেখা যায়। এটা লেখা যায়, এটা বাস্তব সংখ্যায় লেখা যায়। কোন সংখ্যায় লেখা যায়? বাস্তব সংখ্যায়। আমি এই যে এখানে √4, √9 এগুলো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা এটা লেখা যায়। তবে যদি কাল্পনিক সংখ্যা আসে সেক্ষেত্রে এটা লেখা যাবে না। যেমন ধরেন আপনার কাছে এরকম আসলো √(-9 .√(-4). এখন কেউ যদি লেখে কি লিখবে যে -9 ইন্টু -4, তাহলে √36 সমান 6। যদি কেউ এইভাবে করে তাহলে সে ভুল করলো, কারণ এগুলো বাস্তব সংখ্যার মধ্যে নাই, বাস্তব সংখ্যার মধ্যে নাই। তাহলে এটা কিভাবে লিখতে পারি? তাহলে এটা লিখতে পারি, দেখেন এই যে √(-9), এটাকে এই √(-1 ডট এখানে 9 এইভাবে লিখতে পারি, তাই না? অর্থাৎ √(-1 .√(9) এইভাবে লেখা যায়, তাই না? অর্থাৎ এটাকে লেখা যায় 3i, এটাকে লেখা যায় 2i,
তাহলে 3 আর 2 গুণ করলে 6, আই আর আই গুণ করলে কি হবে? আই স্কোয়ার। আমরা একটু আগে দেখলাম আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে 6 × -1, তাহলে কত? -6। 6 × -1 মানে কত? -6। এইবার এইখান থেকে আমরা রুট কি স্কোয়ার বলতে পারি? এই রুটকে স্কোয়ার না, স্কোয়ার রুট বলতে পারি। রুট আর স্কোয়ার দুটো আলাদা জিনিস, স্কোয়ার রুট বলতে পারি। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র শিখি। কি সূত্র জানেন? যদি এরকম থাকে √(-a) ডট √(-b), এটাকে লিখতে পারি -√(ab). এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যাবে। 3i কেন? 3i 3i লিখলাম, এই যে এইটার জন্য আই, এই যে √(-1) জন্য আই, আর এই যে √(9) এর জন্য 3, তাহলে 3.i, এই জন্য লিখছি। এই -√(-1) এর জন্য আই, √(9) এর জন্য 3, বুঝতে পারছেন? জান্নাতুল ফেরদৌস, বুঝতে পারছেন? 2i 2i লেখছি এই যে ইয়ার জন্য, 2i লেখছি এই যে -√(-4), এটার সাথে ধরেন এখানে আছে √(-4), তাহলে যদি দেখেন √(-4) কে কি লিখতে পারি এখানে? তাহলে -1 × √(4), এই √(-1) এর জন্য 2, আর এই √(-1) এর জন্য আই, আর √4 এর জন্য 2। এবার বুঝতে পারছি? নিশাদ, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা সূত্র শিখলাম যে √(-a ডট √(-b) এরকম যদি থাকে তাহলে এটাকে লিখতে পারি -√(ab). না, শোনেন, আই স্কোয়ার এইটার মান হচ্ছে -1, এটা পুরোটার মান -1, পুরোটার মান। তাহলে এই আই স্কোয়ার পুরোটার মান -1। এখন এর উপর তো স্কোয়ার স্কোয়ার বলেন, স্কোয়ার সহ পুরোটার মান -1। জান্নাতুল ফেরদৌস, বুঝতে পারছেন? স্কোয়ার সহ পুরোটার মান -1। আচ্ছা, যারা সায়েন্সের আছেন তাদের কাছে এই ক্লাসটা বিরক্ত লাগতে পারে যে কি সব জিনিস পড়াচ্ছে এখানে। যারা বুঝতে আসছে তারা সবাই আর্টস বা কমার্সে, তারা এই অঙ্কগুলো করে নাই, ঠিক আছে? আর আপনারা যদি বুঝতে পারেন সমস্যা নেই, এই ক্লাস না করলেও চলবে আপনাদের। হ্যাঁ, তাহলে ফার্স্ট লাইনে -6 লেখা আছে। তাহলে আমরা এই যে √(-9) ডট √(-4) এটাকে মাইনাস দেয়া √(9 × 4) এরকম করে লিখতে পারি, অর্থাৎ -√36 সমান -6। তাহলে সরাসরি আমরা এইভাবে করতে পারি। রুটের ভিতরে মাইনাস হইল না কেন? আচ্ছা, আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। ধরেন √(-9) এইটা সমান কি কি লিখতে পারি? আমরা যদি -9 কে -1 × 9 লিখি, ভুল হবে? বলেন, ভুল হবে? আমি -9 কে যদি এটা লিখি ভুল হবে? হবে কি না বলেন? হবে না। তাহলে আমি এই -9-এর পরিবর্তে আমি কি এইভাবে লিখতে পারি -1 × 9? তাহলে এটাকে যদি আমি একটু ভেঙে ভেঙে লিখি যে √(-1), আচ্ছা এটা ব্র্যাকেট না দিই, ইন্টু √(9), এটা লেখা যায়? এটা লেখা যায়। এখন আমি প্রথমেই বলছি এই যে √(-1), এটাকে অয়লার সাহেব বলছে আই, ইন্টু এই যে √(9), এটার মান হলো 3, তাহলে আই এবং 3 গুণ করলে 3i। এবার বুঝতে পারছি এটা। এরপরে আসেন, আমি যদি আরেকটা সংখ্যা নিয়েছিলাম √(-4), তাহলে এটাকে কি আমি এইভাবে লিখতে পারি √(-1 × 4? তাহলে এটাকে ভেঙে যদি লিখি √(-1 × √(4), তাহলে এই যে -1 এটাকে অয়লার সাহেব বলছেন আই, ইন্টু √(4) মানে 2, তার মানে 2i। এখন এই দুটো যদি গুণ করে দেই, এই √(-9 ইন্টু √(-4) যদি গুণ করে দেই, এই যে এটা পুরোটার পরিবর্তে আমি এই যে 3i বের করছি, তাহলে 3i লিখতে পারি না? এটা পুরোটার পরিবর্তে আমি 2i লিখছি, তাহলে এটার সাথে 2i লিখতে পারি না? তাহলে 3 আর 2 গুণ করলে 6, আই আর আই গুণ করলে আই স্কোয়ার। অয়লার সাহেব যে বলছেন যে আই সমান, অয়লার সাহেব কি বলছেন? অয়লার সাহেব বলছেন আই সমান √(-1). আমি যদি এটাকে বর্গ করে দেই, বড় করে দেই, তাহলে আই স্কোয়ার সমান, এখানকার এই স্কোয়ার আর রুট কাটা যায়, কাটা গেলে কি -1। তাহলে এই আই স্কোয়ারের মান হচ্ছে -1। তাহলে আমি এই যে এখানে 6 ইন্টু এই যে আই স্কোয়ার পুরোটার পরিবর্তে -1 লিখতে পারি। তাহলে 6 এবং -1 গুণ করলে -6 হয়। এইবার বলেন তো কে কে বুঝেন নাই?
এইবার বলেন তো দেখি কে কে বুঝেন নাই, দেখি আরেকবার বুঝাইলে যদি বুঝি, বুঝেন প্লিজ রেকর্ডটা দেখবেন। এখন আমি দেখেন তো কি কি গুণ করছি, -9 আর -4 গুণ করছি, আসছে কি -6। দেখেন আমি গুণ করছি -9 ইন্টু -4 সমান সমান কি আসছে, -6 আসছে, মানে অ্যান্সারের সামনে মাইনাস আসছে। তাহলে আমরা এই যে এখানে মাইনাস এখানে মাইনাস, এইরকম যদি রুটের ভিতরে মাইনাস থাকে, একটা মাইনাস সামনে হবে, সামনে হয়ে এই রুট ওভার 4 এবং 9 গুণ করলে কত হয় 36, মানে 9 এবং 4-এর গুণফল, এই যে এখানে 4 × 9, তাহলে কত হয় -√36, মানে -6। এইভাবে আমরা বের করতে পারি। এইখান থেকে আমি একটা সূত্র পাইলাম যে -√(-a) এরকম যদি থাকে, এটাকে লিখতে পারি -√(a)b। জাস্ট এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এইরকম প্রশ্ন বিসিএস এ আসছে, এরকম প্রশ্ন বিসিএস এ আসছে এই সূত্র দিয়ে, জাস্ট এইটা মনে রাখলেই হবে। অরিন বলছেন √(-9) সমান -3 হবে। আপনি বেসিক ক্লাসগুলো আগে করেন, ওই যে বর্গমূলের যে বেসিক ক্লাস আছে সেগুলো করেন। এখন আসেন আমরা আই এর ঘাত সম্পর্কে একটু জানি। আই এর ঘাত, আচ্ছা আই এর ঘাত সম্পর্কে জানার আগে অঙ্ক না করি, আগে আই এর ঘাত জানি চলেন। আমরা প্রথমে কি সূত্রটা দেখছিলাম, অয়লার সাহেব বলছেন আই সমান √(1), তাই না? তাহলে এইখান থেকে আমরা যদি বর্গ করি, আই² সমান -1, এইটা নিয়ে কারো কোনো সমস্যা নাই আশা করি। আই² সমান -1, এইটা যদি মুখস্থ রাখতে পারেন, জটিল সংখ্যার সব অঙ্কই আপনি পারবেন। আবার এই সব অঙ্ক পারবেন বলতে আবার এই এইচএসসির সব ম্যাথ পাবেন না, মানে চাকরি পরীক্ষা আসার মতো সব ম্যাথ আপনারা পারবেন। এখন আই² সমান যদি -1 হয়, i³ সমান কি হবে? দেখেন তো i³ আমি কি লিখতে পারি, i².i, এটা লেখা যায় না? i³ সমান i².i। এই i² মান, এই i² মান -1, এই যে প্রথমে লিখছি i² মান -1 ইন্টু আই, তাহলে -1-এর সাথে আই গুণ করলে হয় -i, -1-এর সাথে আই গুণ করলে হয় -i। ওকে, তাহলে i⁴ দেখি কি হয়, i⁴, i⁴ সমান, তাহলে আমরা কি লিখতে পারি না, i² ইন্টু i², i² মান হলো -1 ইন্টু i² মান হলো -1, -1 আর -1 গুণ করলে +1। এই পর্যন্ত কি বুঝতে পারছি? এখন আমি আপনাদের অনুরোধ করব এই 4টা মান মুখস্থ করবেন। আই সমান আই লেখা যায়, i² সমান -1, i² সমান -1, i³ সমান -i, i⁴ সমান 1। মূলত কিন্তু এই যে আই সমান যে √(-1), এইটা থেকে কিন্তু এগুলো আমরা বের করলাম। এই 4টা মান একদম ঠোঁটস্থ রাখবেন, একদম ঠোঁটস্থ এই 4টা মান। এখন আমি যদি আপনাদেরকে বলি যে i⁵ এর মান কত, দেখেন তো, তাহলে আপনি এটাকে ভেঙে ভেঙে i⁴.i সমান কি হবে, আই হবে না? i⁴ এর মান 1, মানে আপনি লিখবেন 1 ইন্টু আই সমান আই। যদি বলে i⁶ এর মান কত, তখন আপনি লিখবেন i⁴.i²। আমি এখন 4 নিচ্ছি কেন জানেন, বারবার 4 নিচ্ছি কেন? কারণ i⁴ এর মান 1, এই জন্য আমার হিসাব করতে সুবিধা হচ্ছে। তাহলে i⁴.i², i⁴ এর মান 1, i² এর মান হচ্ছে -1, সমান কি -1। আমাকে যদি বলে i⁴, i⁴, তাহলে কি লিখবো, i⁴.i³, i⁴ এর মান কি 1, আর i³ এর মান হচ্ছে -i, তার মানে এটা -i আসতেছে। আবার যদি বলে i⁸, তাহলে আমি লিখবো i⁴.i⁴, তার মান 1। খেয়াল করে দেখেন, আমি এখানে i⁵ এর মান যদি বের করি তাহলে আসতেছে i⁵ এর মান যদি বের করি তাহলে আসতেছে -1, i⁵ এর মান যদি বের করি তাহলে আসতেছে -i। আবার
আই টু দি পাওয়ার এইটের মান যদি বের করি, আই টু দি পাওয়ার এইটের মান যদি বের করি, তখন আসতেছে ওয়ান। খেয়াল করে দেখেন, আই মাইনাস ওয়ান মাইনাস আই ওয়ান, আবার আই মাইনাস ওয়ান মাইনাস আই ওয়ান। এইভাবে এইটা এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে। হ্যাঁ এটা, হ্যাঁ এই রিপিট করে চলতেই থাকবে। এখন খেয়াল করে দেখেন, আমার একটা সুবিধা করে দিচ্ছে এই জিনিসটা, এটা আমাকে সুবিধা করে দিচ্ছে কেন, আই টু দি পাওয়ার ফোরের মান ওয়ান। এখন যদি আমার কাছে প্রশ্ন বলে যে আই টু দি পাওয়ার টোয়েন্টি এর মান কত, তাহলে আমি এটাকে ভেঙে ভেঙে এইভাবে লিখতে পারি, আই টু দি পাওয়ার ফোর ডট 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 আই টু দি পাওয়ার ফোর। মানে পাঁচটা এক গুণ, তাই না? পাঁচটা এক গুণ। এরকম পাওয়ার যত বড়ই হোক না কেন হিসাব করতে পারবো না এখন, তার মান ওয়ান। যদি এরকম চাইতো আই টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান, আই টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান, দেখেন আমি কি করছি, চার দ্বারা ভাগ করছি না, এই যেগুলো চার দ্বারা ভাগ করছি না, তাহলে আমি এটাকে লিখতে পারি কিনা এইভাবে, ফোর ইন্টু ফাইভ, কয়টা আছে, পাঁচটা, এই একটা দুইটা তিনটা চারটে পাঁচটা, প্লাস সরি ইন্টু আই। খেয়াল করে দেখেন, আমি এই একুশকে চার দ্বারা ভাগ করলাম, একুশকে চার দ্বারা ভাগ করলাম, চার পাঁচা কুড়ি, ভাগশেষ ওয়ান। তার মানে আমি এটা সমান শুধু আই লিখতে পারি, শুধু আই লিখতে পারি। আরও যদি বলি, ধরেন আপনার কাছে তেইশ আছে, আই টু দি পাওয়ার তেইশ আছে, তাহলে আপনি তেইশকে চার দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে, তেইশকে চার দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে, তিন থাকে না? তাহলে এটা সমান আপনি আই টু দি পাওয়ার থ্রি লিখতে পারেন। চার দ্বারা ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে পাওয়ার হবে সেটা, মানে এইখানে পাওয়ার যত বড়ই সংখ্যা থাকুক না কেন, এই পাওয়ারকে চার দ্বারা ভাগ করবেন, ভাগ করলে ভাগশেষ যা থাকবে আয়ের উপর পাওয়ার তাই হবে। বুঝতে পারছি? এটুকু বুঝতে পারছি কিনা? তাহলে আপনারা এটা বের করুন তো, আই টু দি পাওয়ার এইটটি টু এর মান কত দেখি, আপনারা একটু বের করেন তো দেখি। চার দ্বারা ভাগ করলে এই যে এরকম যে ভাগগুলো পাচ্ছি, এই যে ভাগটা পাচ্ছি, এই ভাগের মান ওয়ান, এই যে ভাগটা পাচ্ছি এই ভাগের মান ওয়ান, আর ওয়ান দ্বারা কোনো কিছুকে গুণ করলে ওই সংখ্যাটাই পাচ্ছি, এই জন্য আমি চার দ্বারা ভাগ করতেছি। এই জন্য কিন্তু আমি বারবার বলছি, এই চারের সুবিধাটা হচ্ছে যে আয়ের উপর চার পাওয়ার নিলে তার মান ওয়ান হয়। এই তো আপনারা অনেকেই অ্যান্সার বের করে ফেলছেন, থ্যাংক ইউ। দেখেন এই বিরাশিকে চার দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে দুই, তার মানে আয়ের উপর পাওয়ার টু এটা লেখা যায়, আয়ের উপর পাওয়ার টু মানে তার মান মাইনাস ওয়ান। তাহলে আই টু দি পাওয়ার এইটটি টু, তার মানে এর মান হলো মাইনাস ওয়ান। এবার চলেন আমরা অঙ্ক করি, বইয়ের অঙ্কগুলো করি। দেখেন এটা 41তম বিসিএস এ আসছে। এখন এটা আপনারা পারবেন না, সবাই দ্রুত অ্যান্সার করুন তো, এটার অ্যান্সার কি হবে? খুব সহজ, আমরা জানি এটাকে লিখতে পারি মাইনাস রুট ওভার এইট ইন্টু টু, কারণ মাইনাস সিক্সটিন সমান মাইনাস ফোর, একদম সহজ। ওকে, আই এর ঘাত সংক্রান্ত এবার গাণিতিক সমস্যাগুলো দেখব। এই যে এখানে লিখে দিছি, আই এর পাওয়ারকে চার দ্বারা ভাগ করলে ভাগশেষ যা হবে তাই হবে আই এর ঘাত। আই এর পাওয়ারকে চার দ্বারা ভাগ করলে যা হবে তাই হবে কি, আই এর ঘাত। এখন বলেন আই টু দি পাওয়ার নাইন সমান কত হবে? কেউ বই দেখবেন না, কেউ বইয়ের দিকে তাকাবেন না, আপনারা শুধু এখন অ্যান্সার করেন। আই টু দি পাওয়ার নাইন, দেখেন নয়কে চার দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে এক, তার মানে এটা সমান আই টু দি পাওয়ার ওয়ান মানে আই। তাহলে আই টু দি পাওয়ার 79, এটার অ্যান্সার কত হবে? কেউ বই দেখবেন না, কেউই বই দেখবেন না। এই 79কে তাহলে চার দ্বারা ভাগ করেন, 79কে চার দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত, তিন, ভাগশেষ তিন থাকে তো, তাহলে এইটা সমান লেখা যায় আই টু দি পাওয়ার থ্রি। আর আই টু দি পাওয়ার থ্রি এর মান হচ্ছে মাইনাস আই। আমি বলছিলাম না যে প্রথম চারটে মুখস্থ রাখতে হবে, তাহলে এটার মান মাইনাস আই। এখন আমরা এইটা একটু দেখি, এটা প্রমাণ করি। এই যে ওয়ান বাই আই যদি থাকে, ওয়ান বাই আই, উপরে ওয়ান নিচে আই, এরকম যদি থাকে, এইটা সমান মাইনাস আই লেখা যায়। কিভাবে লেখা যায় আমরা একটু দেখি তো, এই ওয়ান ডিভাইডেড বাই মাইনাস আই। আচ্ছা আমরা যদি উপরে একটা ওয়ানের সাথে যদি একটা আই গুণ করে দেই, এই নিচে আই এর সাথে যদি একটা আই গুণ করে দেই, তাহলে কি ভুল হবে? উপরেও গুণ করলাম নিচেও গুণ করলাম, আশা করি ভুল হবে না। তাহলে ওয়ান এবং আই গুণ করলে আই হবে, এই নিচের আই এবং আই গুণ করলে আই স্কোয়ার, উপরে একটা আই থাকলো, এই আই স্কোয়ারের মান হলো কি মাইনাস ওয়ান। তাহলে আই ডিভাইডেড বাই মাইনাস ওয়ান, এই মাইনাসটাকে আমরা যদি সামনে দেই, তার মানে উপরে আই নিচে ওয়ান, অর্থাৎ মাইনাস আই। তার মানে ওয়ান বাই আই
সমান লেখা যায় মাইনাস আই। 1/i ইজ ইকুয়াল টু কি মাইনাস আই। বুঝতে পারছি? শুধু এটুকু মনে রাখবেন, এটা প্রমাণ কখনো চাবে না আপনাদের কাছে, এটা প্রমাণ চাবে না, এটার প্রমাণ কখনো যাবে না। তাহলে কি আপনার শুধু এটা মনে রাখতে হবে 1/i সমান মাইনাস আই, এইটা মনে রাখলেই হবে, এটা মনে রাখলেই হবে। চলেন এবার আমরা অঙ্ক করি। এই যে এটা 44তম বিসিএসে আসছে, i⁻⁻49। এখন i⁻⁻49, তাহলে দেখেন এইটাকে, এই যে আমরা সূচকের ক্লাসে একটু করব, হ্যাঁ আমরা সূচকের ক্লাসে করব। এই যে এরকম যদি পাওয়ার থাকে, যেমন ধরেন 2⁻−1, এটাকে লিখতে পারি 1/2। ধরেন 3⁻−5, তাহলে এটাকে লিখতে পারি 1/3⁵। এটা সূচকের ক্লাসে আমি আপনাদের দেখাই দেবো যে কেন এরকম হচ্ছে। তাহলে i⁻⁻49 এটাকে লিখতে পারি 1/i⁻49। হ্যাঁ, এরকম যদি পাওয়ার হিসেবে মাইনাস থাকে, এই পুরোটা নিচে চলে যাবে, তখন মাইনাসটা থাকবে না। কেন থাকবে না এটা আমরা সূচকের ক্লাসে শিখবো, ঠিক আছে? সূচকের ক্লাসে শিখবো। এখন আমাকে বলেন, উপরে ওয়ান, উপরে হবে 1, এই i⁻49 এটাকে কি লেখা যায়? এই 49কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 49কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1, তার মানে আই থাকবে, আই এর উপরে পাওয়ার 1। অর্থাৎ দেখেন এই যে i⁻49 এটাকে লেখা যায় i⁻1। এই যে 49কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে, সেটা লিখলাম, অর্থাৎ আই। তার মানে এই যে নিচের যে হর যেটা আছে i⁻49, এটা সমান লিখতে পারি কি আই। আর 1/i মানে আমরা একটু আগে দেখলাম মাইনাস আই, তাহলে এটা অ্যান্সার হলো মাইনাস আই। বুঝতে পারছি এবার? বুঝতে পারছি সবাই? এখন বইয়ের মধ্যে এই ধরনের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক আপনারা নিজেরাই করবেন, ঠিক আছে? এই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলো আপনারা নিজেরা করবেন। এবার আমি দেখবো আই এর 4টা ক্রমিক পাওয়ারের যোগফল সবসময় শূন্য হয়, মানে এটা ব্যাপারটা শুনতে একটু কেমন কেমন লাগতেছে। দেখেন আই সমান আমরা আই লিখতে পারি, i² সমান লিখতে পারি -1, i³ সমান লিখতে পারি -i, i⁴ সমান লিখতে পারি কি 1। এগুলো যদি যোগ করে দেই, এই 4টা যদি যোগ করি, যোগ করলে এই যে প্লাস আই মাইনাস আই কাটা যাবে, -1 +1 কাটা যাবে, কি হয়? শূন্য হয় না? দেখেন এখানে পাওয়ার 1, এখানে 2, এখানে 3, এখানে 4, মানে এই যে পাওয়ারগুলো যদি ক্রমিক সংখ্যা হয় 1 2 3 4, এরকম যদি ক্রমিক সংখ্যা হয়, আর এই 4টার যোগফল হচ্ছে কি শূন্য, এর পরবর্তী 4টার যোগফল অবশ্যই শূন্য হবে। এই i⁵ প্লাস i⁶ প্লাস i⁸ প্লাস i⁹ এগুলোরও যোগফল শূন্য হবে। কেন? দেখেন এই যে এটার মান হচ্ছে আই, আবার এই যে i⁶ এর মান আমরা একটু আগে বের করছিলাম, i⁶ এর মান কি -1, আবার i⁸ মান কত বের করছিলাম 1, তাই না? আর i⁹ এর মান, এখানে একটু ভুল হয়েছে না? ভুল হয়েছে না? এটা হবে 7 আর এটা হবে 8, এটা হবে 7, এটা হবে 8। আচ্ছা, তাহলে এটা হচ্ছে -1 আর এইটা হবে -i, আর i⁸ মানে 1। হ্যাঁ, তাহলে দেখেন এই যে i -1 প্লাস আই, আর এটা মাইনাস, এটা -i +1 সমান 0। অর্থাৎ এরকম যদি ক্রমিক সংখ্যা থাকে যে 5 6 7 8, এরকম ক্রমিক সংখ্যা থাকলে তাদের যোগফল 0। এরকম ক্রমিক সংখ্যা থাকলে তাদের যোগফল 0। তাহলে এটুকু যদি পারি, তাহলে এটার অ্যান্সার নিশ্চয়ই 0 হবে। এই যে আইয়ের উপর পাওয়ার 1 2 3 4, তাহলে 0। এখানে দেখেন এই যে 499 500 501 502 ক্রমিক সংখ্যা, তাহলে এটার যোগফলও 0, এটার যোগফলও 0। তাহলে একই রকমভাবে দেখেন এই যে i² i³ ডট 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 এইভাবে 60 পর্যন্ত আছে। তাহলে দেখেন এই যে এরকম 60টা আছে, তাই না? 60টা আই আছে, এরকম ক্রমিক সংখ্যা আকারে আছে। তাহলে দেখেন আমি যদি এরকম i প্লাস i² প্লাস i³ প্লাস i⁴, এই যে একটা জোড়া পাইলাম যাদের যোগফল 0, এরকম করে আবার i⁵ প্লাস i⁶, i⁷, i⁸, এরকম আর একটা জোড়া পাবো, তাই না? এরকম আর একটা দল পাবো যাদের যোগফল 0। এরকম করে 60 পর্যন্ত গেলে আমি টোটাল 15টা দল পাবো, 15টা দল পাবো, টোটাল 15টা দল পাবো। এই 15টা শূন্য, মানে 15টা শূন্য যোগ হচ্ছে, 15টা শূন্য কি হচ্ছে? যোগ হচ্ছে। 15টা শূন্য যোগ করলে 0, তার মানে এই যে এইটার পুরোটার যোগফল 0। তাহলে আমরা কি করতে পারি, এই যে শেষের যে 60 আছে না, এই যে শেষের 60, এটাকে দেখেন 4 দ্বারা ভাগ করে, যেহেতু আমি 4টে 4টে সংখ্যা নিচ্ছি,
4 দ্বারা ভাগ করলে 4 15 60, ভাগশেষ 0। তার মানে এইখানে এরকম যদি আমি দল করি, এরকম যদি গ্রুপ করি, 4টা 4টা করে গ্রুপ করলে 15টা গ্রুপ পাবো। 15টা গ্রুপ করার পর এক্সট্রা কোনো কিছু বাকি থাকতেছে না, তার মানে এদের যোগফল 0। এখন এই যে এখানে 103 আছে, 103 আছে তাই না? এখন 103কে যদি 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ 3 থাকে। গ্রুপ করার পরেও গ্রুপ করার পরেও 3টা অবশিষ্ট থাকবে। তাহলে আমি একটা কাজ করতে পারি, প্রথম 3টা বাদ দেই। প্রথম 3টা যদি বাদ দেই, পরেরগুলোর যোগফল 0। প্রথম 3টা বাদ দিলে এখানে কয়টা আছে? 100টা আছে না? প্রথম 3টা বাদ দিলে এখানে 100টা থাকবে না? এই 100টার যোগফল 0। এখন আমরা এই 3টার যোগফল বের করে দেখি কত হয়, কারণ এই 3টা আমি আলাদা করে রাখছি। যে 3টা আমার ঝামেলা করতেছে, যে 3টার কারণে আমার যোগফল 0 হচ্ছে না, সেদিন আমি আলাদা করে বাকিগুলোর যোগফল 0 বের করলাম। তাহলে এখানে আই স্কোয়ারের মান হচ্ছে -1, আর আই কিউবের মান কত? -i। তাহলে এই প্লাস আই মাইনাস আই কাটা যায়, তার মানে -1। তাহলে অ্যান্সার -1। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। এখানে দেখেন n+7, n+8, n+9, n+10, এগুলো ক্রমিক সংখ্যা, এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা। এই যে n+7, n+8, এর মান যে কোনো একটা নেন, সবগুলো ক্রমিক সংখ্যা হয়ে যাবে। তাহলে এটারও যোগফল 0 হবে। বইয়ের মধ্যে এগুলো সমাধান দেওয়া আছে, তাহলে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ। এখন আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। এই ওমেগা এগুলো আসবে না, আরে এই এত কঠিন ম্যাথ আসবে নাকি চাকরি পরীক্ষায়? চাকরি পরীক্ষায় বিসিএস এ, তবু বিসিএস এ শুধু এই I⁻⁻49 এটা দিয়ে একটা ম্যাথ আসছে, আর এই যে √2 ইন্টু √8, এই ধরনের একটা ম্যাথ আসছে। তাহলে জটিল সংখ্যা সম্পর্কে এইটুকু সম্পর্কে জানলেও হবে। তারপরেও এক্সট্রা ভাবে আমি একটু বেশি বললাম, মানে এগুলো জাস্ট এক্সট্রা ভাবে আপনারা জেনে রাখেন। তবে এগুলো যেহেতু আসছে বিসিএস এ, ভবিষ্যতে আসতে পারে এই ধরনের। আচ্ছা, I⁻4n+3, আপনি ওখানে এন এর মান 1 ধরে নেন, 2 ধরে নেন, 3 ধরে নেন, যে কোনো কিছু যে কোনো একটা সংখ্যা ধরে নেন। ধরে নিলে দেখবেন উপরের সংখ্যাগুলো ক্রমিক সংখ্যা হয়ে যাচ্ছে, তার মানে তাদের যোগফল 0। পাটিগণিত এক্সাম রুটিনটা একটু দেখবেন, শারিয়ার ভাই ঠিক করে দেওয়ার কথা। আচ্ছা জান্নাতুল ফেরদৌস, আপনি কমার্সের স্টুডেন্ট তো, আপনি আরেকবার রেকর্ডটা দেখে নেবেন। আর আমি চেষ্টা করবো আপনাদের নিয়ে একটা রিভিউ সেশনে করার, যেখানে আপনাদের এই যে ছোটোখাটো জিনিস যেগুলো বুঝতেছেন না, এই বিষয়গুলো নিয়ে আপনাদের বোঝানোর আর কি। 7070কে 1000 দিয়ে কীভাবে ভাগ করা যায় প্লিজ বলবেন। 7070কে 1000 দিয়ে ভাগ করবেন, এই 7070, তারপর কত? 7, এটাকে 1000 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা হবে 70.707। এখন এটা কিভাবে হয়েছে? দশমিক সংখ্যার যে ক্লাস দুইটা আছে সেই দুইটা আপনি দেখবেন। I² এই অঙ্ককে কিভাবে 4টা ক্রমিক সংখ্যার প্রকাশ করবো? 4 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকে। আচ্ছা এটা দেখেন, দুইটা অতিরিক্ত থাকতেছে, তাহলে আমি সেই দুইটা প্রথম থেকে বাদ দিয়ে নিই। এখন দেখেন এই যে I³ + I4 ডট 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 I⁻102, যদি এরকমটা হয়, তাহলে প্রথম সংখ্যা 3, শেষের সংখ্যা 102। এখানে পদ আছে কয়টা? পদ আছে কয়টা বলেন তো? এখানে কিন্তু পদ আছে 100টা। 100টা কীভাবে বের করলাম? আমরা ধারার ক্লাসে শিখব। এই 102 - 3 ডিভাইডেড বাই সাধারণ অন্তর 1 যোগ 1, এটা হিসাব করলে 100। তাহলে এখানে আমি প্রথম দুইটা যদি বাদ দেই, I+I² যদি বাদ দেই, এইখানে আছে 100টা, এই 100টার যোগফল 0। এখন আমি এই দুইটার যোগফল বের করব। জুনাইদ হাসান, বুঝতে পারছি। আর এই যে আমি যে হিসাবটা বের করলাম, যে এখানে 100টা আছে, এই 100টা আমরা ধারার ক্লাসে শিখবো যে কিভাবে। এই যে আমি 102 - 3 ডিভাইডেড বাই এখানে সাধারণ অন্তর 1 প্লাস 1, এটা সাধারণ ধারার অঙ্কে পারবেন আপনারা। দেখেন এখানে বলছে যদি এক্স মানে যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যাকে কি বলছে? 7 দ্বারা ভাগ করছে, ভাগ করলে ভাগফল থাকবে 5। তাহলে আমি একটা সংখ্যা ধরে নিলাম 12। এই দেখেন 12কে যদি 7 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? এই 7 7 বিয়োগ করলে 5, এই যে ভাগশেষ 5। তার মানে এক্স এর মান ধরে নিছি 12, এক্স এর মান ধরে নিছি 12। এখন প্রশ্ন বলছে 3x কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তাহলে এক্স এর সাথে 3 গুণ করলে, 12-র সাথেও 3 গুণ করবো, কত হয়? 36। এক্স এর মান যদি 12 হয়, 3x এর মান 36। 12কে যদি 7 দ্বারা ভাগ করি, ভাগশেষ থাকে 5। তাহলে 36কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 5 7 35, এই শেষে ভাগশেষ থাকে 1, তাহলে অ্যান্সার 1। মাহা বুঝতে পারছেন?
বীজগণিত ভেনচিত্রের ম্যাথটা আমরা ইয়াতে করব, সেট ফাংশন আর ভেনচিত্র, এই তিনটা টপিক নিয়ে একটা ক্লাস হবে। ঠিক আছে, আপনাদের প্রশ্ন যদি শেষ হয় আমরা তাহলে এখানে শেষ করি।